আমি জিনিসটাকে বেশ কয়েকটা বেসিক্স থেকে প্রধানত করানোর চেষ্টা করি। সবাই এখানে আসবে, যেটা হচ্ছে আমাদের ইকুইটি ভ্যালুয়েশনের জন্য দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা অনলাইনে যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছিল চ্যাপ্টার 2 এর এই বেসিক একটা কোম্পানির ব্যালেন্স শিট ক্যালকুলেশন, বেসিক একটা কোম্পানিতে কিভাবে আপনি ব্যালেন্স শিট, যেমন ধরুন আমার এটা এখন পর্যন্ত নেমে কেন আছে, বিকজ আই হ্যাভ সেভড ইট, এখানে ভ্যালুটা সেভ করা হয়েছে, বাট আমি এটা ম্যাক্রো এখন এনাবেল করে দিয়েছি। আমি মানে গো দেয়ার আনলক অ্যাপ্লাই, ঠিক আছে। আপনি যখনই এটা করে ফেলবেন দেখেন আপনার এই ম্যাক্রো লেভেলগুলো করা হয়ে গেছে। ইটস ভেরি ইজি টু। আপনার হচ্ছে আপনি প্রধানত যে ফাইলটা ডাউনলোড করছেন, ডাউনলোড করা ফাইলটাতে যাবেন, ক্লিক করবেন রাইট ক্লিক, ক্লিক অন প্রপার্টিজ, ক্লিক অন, এখানে আপনার তখন অপশন থাকবে হিডেনটাকে অন করার, আনব্লক করার অপশন থাকবে, আনব্লক করার অপশনটাতে ক্লিক করবেন, ওকে করবেন, ইট শুড বি এবল টু গিভ ইউ your macro enable format. হ্যাঁ, অ্যাপ্লাই করে দাও। আমি তো অ্যাপ্লাই করে দিয়েছি, অ্যাপ্লাই করে দিয়েছি। মানে এটা বেসিক্যালি এই জায়গায় আপনার জেনারেলের মধ্যে এই জায়গায় আনলকটা থাকবে, দেন ইউ ক্লিক অন অ্যাপ্লাই, দেন ক্লিক করুন, ঠিক আছে। এই অপশনটা ক্লিক করলে ইট শুড বি বেসিক্যালি ভিজিবল। আইদার দ্যাটস দ্য পয়েন্ট হচ্ছে আমরা এগুলা সব ক্যালকুলেট করা ইজ প্রিটি ইজি। আমি আপনাদের সবাইকে আবার বলে দিচ্ছি, তাহলে আপনি আজকে থাকবেন, আজকে আমার আপনাদের কাজ আছে। After this class, এটার পরে আমাকে 4th কোর্স মানে এই আফটার 4th ক্লাসটা শেষ করে ওয়েট করে আমি আপনাদের কাছে টাইম স্টে। আপনাদের ম্যাথ লেভেল করার পরে আপনার কাছে যেই জিনিসগুলো আসবে, আপনার কাছে সবগুলো ফর্মুলাস অ্যাভেলেবল হয়ে যাবে। আফটার অল দ্য ফর্মুলাস, আপনার কাছে যখন ফর্মুলাসগুলো অ্যাভেলেবল হচ্ছে, আপনি এই ফর্মুলাগুলো ইউজ করে ইউ আর গোনা অ্যাকচুয়ালি স্টার্ট ক্যালকুলেটিং ইওর বেসিক ব্যালেন্স শিট। এটা আসলে ক্যালকুলেট করা কোনো একটা ডিফিকাল্ট ইস্যু না। আমরা বেসিক অ্যাকাউন্টিংয়ে যা জিনিস করে আসছি এটাকে সাম অ্যাড সামেশন করা, দ্যাটস হোয়াট ইট ইজ। মেইন জায়গায় যে জায়গায় আপনাদের নতুন করে কিছু জিনিস শেখা শুরু হবে সেটা হবে আপনাদের ইভি মান। সো হোয়াট ইজ ইওর এন্টারপ্রাইজ ভ্যালু? আমি লাস্ট ক্লাসে যখন পড়াচ্ছিলাম তখন আমি দেখাই দিচ্ছি আপনাদের এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন বেসিক্যালি কীভাবে করতে হবে, ঠিক আছে। সো আমরা এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন মডেলটাতে চলে যাই। আমরা আমাদের ওই সেকশন থেকে সামান্য একটু আগানো আছি, জাস্ট মাচ আই নো। ওই সেকশন এখন পর্যন্ত চ্যাপ্টার 1 ঠিক মতো শেষ করতেছে, আমরা চ্যাপ্টার 2-তে আছি মোস্টলি, সামান্য একটু আগানো আছি। বাট না, আমরা আস্তে আস্তেই যাচ্ছি। আমাদের আবার হচ্ছে যে আমার জন্য একটা নতুন ক্লাস, কারণ আমাদের আবার ইকুইটি ভ্যালুয়েশন যখন প্রিপেয়ার করতে হবে আমাদের অনেক দূর যেতে হবে, যেটাতে স্যারের ক্লাস আর অনেক দূর প্রিপেয়ার করতে হবে, কারণ স্যার অনেক প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে। আমরা ওইভাবে যেতে হবে, এটা কি ব্যালেন্স অফ, মানে আমি ইকুইটি ভ্যালুয়েশন করে ফেলতে পারবো 5 ঘন্টা লাগবে আমার পুরো বাকি, তো আপনাদের টাইম লাগবে। হ্যাঁ, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, ওটা আমি মাথায় ঢুকায় তারপরে যাবে। সো ফার্স্ট অফ অল সবাই এই জায়গায় দেখেন, হোয়াট ইজ আ কোম্পানিজ এন্টারপ্রাইজ ভ্যালু? A company's enterprise value is its market capitalization plus market value of debt minus cash and cash equivalents. So the question is that, এখন আপনি আমাকে কোশ্চেন করবেন স্যার, ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্স অথবা এনি কাইন্ড অফ মোস্ট লিকুইডেবল অ্যাসেট, এই দুইটা জিনিসটা আসলে থাকার কথা এই পারপাসে, এই দুইটা জিনিস এভাবে থাকার কথা যে আসলে তো এটা কোম্পানির কারেন্ট অ্যাসেটে থাকার কথা, এবং কারেন্ট অ্যাসেটে থাকার পরে কারেন্ট অ্যাসেট থেকে তার কোম্পানির মার্কেট ক্যাপ অথবা মার্কেট ক্যাপিটালাইজেশন আসে। আমি ক্যাশ ইকুইভ্যালেন্টকে সবাই দিই। দ্য রিজন ইজ actual enterprise value depends on what is the company's functionality. Cash and cash equivalents are liquid assets. They do not have any functions. They are just holded assets. As because they do not have any functional value, henceforth we take off the cash and cash equivalents. Okay, that's the first reason. আমার ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে যেহেতু কোনো ধরনের কোনো অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি নাই, এই কারণে আমরা ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসকে বেসিক্যালি আমার এন্টারপ্রাইজ ভ্যালু থেকে সরাই। এটা আমি সেই লাস্ট ক্লাসে অনলাইন ক্লাসে আমি এটা বলে দিয়েছি। নাও লেটস
next question is that আমি মার্কেট ক্যাপিটালাইজেশন কিভাবে করব? রিমেম্বার মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু বের করা এবং ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালে ইকুইটি কস্ট অফ ইকুইটি বের করা ইজ দ্য সেম প্রসেস। আপনি যদি আপনার মার্কেট ক্যাপিটালাইজেশনকে বের করতে চান, মার্কেট ক্যাপিটালাইজেশন ইজ নাথিং এলস বাট your total common shares value plus your total preferred shares value. Again I am saying market capitalization is your total common shares value plus your total preferred shares monetary value. So এর মানে হচ্ছে যদি আপনার কমন শেয়ারসের টোটাল মানিটারি ভ্যালু আপনার কাছে দেওয়া থাকে, সেটা হচ্ছে আপনার যতগুলো কমন স্টকস আছে, কমন স্টকসের টোটাল মানিটারি ভ্যালু যত হবে এবং প্রেফার্ড স্টকসের যতটুকু মানিটারি ভ্যালু হবে, এই দুইটাকে মিলে আপনি আপনার মার্কেট ক্যাপিটালাইজেশন করে দিচ্ছেন। নেক্সট হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেট। হোয়াট ইজ মার্কেট ভ্যালু অফ ডেট? আমি যত লোন নিচ্ছি সেই লোনটা আমার কোম্পানিতে কিভাবে আসে এবং এই লোনের জন্য আমি কি পরিমাণে অ্যাডিশনাল ইন্টারেস্ট আর্নিংস করি। রিমেম্বার আমরা যখনই 410 করছিলাম, 410 করছিলাম, আমরা ওখানে একটা স্পেশাল জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্ট। আমরা কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্ট সবাই শিখেছিলাম। কনভার্টেবল ডেপ্ট অ্যাসেটের সাথে কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্টের ব্যালেন্সিং করে আমরা ডাইলিউটিভ এন্ড অ্যান্টি ডাইলিউটিভ শিখছিলাম। সো এই নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ইজ বেসিক্যালি দ্য ইন্টারেস্ট আর্নিং ফর দ্য কনভার্টেবল ডেপ্ট ইন্টারেস্ট। কনভার্টেবল ডেপ্ট থেকে আমি যে ইন্টারেস্টটা পাই, সেই কনভার্টেবল ডেপ্টটা থেকে এটাকে আমরা নন কন্ট্রোলিং ইন্টারেস্ট বলতেছি। দিস ইজ নন কন্ট্রোলিং ইন্টারেস্ট প্লাস দ্য মার্কেট ভ্যালু অফ ডেপ্ট প্লাস প্রেফার্ড শেয়ারস প্লাস কমন শেয়ারস মাইনাস ক্যাশ অ্যান্ড ইকুইভ্যালেন্স। এটা আমাকে যেটা দিবে দ্যাট ইজ বেসিক্যালি মাই ইকুইটি ভ্যালুয়েশন। নাও when I get that, এখন আমার কাছে যখন এই ভ্যালুটা আসছে, আমরা এই জায়গায় এন্টারপ্রাইজ ভ্যালুটা কিভাবে নেব? সবার আগে আসি, আমার এন্টারপ্রাইজ ভ্যালু বের করার প্রথম প্রসেসটাকে যেই জায়গায় তারা ধরার চেষ্টা করতেছে, সেটার জন্য আমরা প্রথমে এখানে দেখেন বেশ কিছু ইন্টারনাল ইনফরমেশনকে নিছি এবং বেশ কিছু জিনিসকে মাইনাস করছি। তো মাইনাসটা কাকে কাকে করা হবে, এটার জন্য আমরা প্রথমে একটু আগের একটা ইনফরমেশনে যাব। ইফ উই লুক অ্যাট ইট, এখানে দেখেন কারেন্ট অ্যাসেট একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স বলা হয়। ইউ সি ইয়োর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স আর ওভার হিয়ার, and whenever you are talking about your cash and cash equivalents, এই জায়গায় আপনি যাওয়ার পরে আপনি দেখেন আমি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্সটা এই জায়গায় দিচ্ছি এবং আপনার নেট ফাইন্যান্সিয়াল ডেপ্টের সাথে এই জিনিসটাকে আপনি যদি এখন খুব ভালো করে দেখেন, দেখবেন এই জায়গায় একটা ছোট্ট নেগেটিভ সাইন আছে। You actually have a very small negative sign. This cash and cash equivalent is basically being negative right now. So আমরা এরপরে দেখার চেষ্টা করবো তাহলে আমার পজিটিভ কি জিনিস আসবে। সো আমার পজিটিভ, আমি এগেইন আমার ফর্মুলাতে চলে যাবো। আমি আমার ফর্মুলা থেকে যেটা দেখার চেষ্টা করবো আমার মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। সো আমার মার্কেট ভ্যালু অফ ডেপ্টের জন্য আমার যে ইনস্ট্রাকশনগুলো করতেছে 96480 and 2494, আমরা এর আগে প্রথমে দেখবো 962480 দেখব। প্রথমে আপনি দেখবেন হোয়াট ইজ ইউর মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। এখন আমার কোশ্চেন হচ্ছে why didn't we include accounts payable? এটা আমার সর্বপ্রথম কোশ্চেন। Accounts payable is some sort of an instrument that is going to be paid out, and if we pay that out, that does not remain as an asset or loan. এটা আমি দিয়ে দিই, so that actually remains under the expense category. Other current liabilities remains as a expense category because we do pay that out. But any short term debt আমি যেটা নিচ্ছি সেটা আমি কোম্পানির কাজের জন্য নিচ্ছি, সো এই ডেটটা আমার কোম্পানির জন্য হয়তো ভেরিফাই, যেটা ভালো করে মনে রাখবেন। আপনি এসব জায়গায় ভয়াবহ ভুল করবেন, এগুলা ভুল করা যাবে না পরীক্ষাতে। শর্ট টার্ম ডেট মেইনলি অ্যাকচুয়ালি এটা একটা ডেট, কারণ এটা আমি আমার কোম্পানি অ্যাক্টিভিটির জন্য নিচ্ছি। অ্যাকাউন্টস পেয়েবল আমি কোনো কোম্পানি অ্যাক্টিভিটির জন্য নিচ্ছি না, আই এম বেসিক্যালি পেইং আপ দেম অ্যাজ অ্যান আনডিউ ডেট অর বেসিক্যালি আনডিউ এক্সপেন্স। So accounts payable is getting out, other current liabilities is getting. So now let's see. এবং আমার other liabilities ও আমি যেটা করি সেটা হচ্ছে আমার undue payments অথবা undue payment যেটা লং টার্ম ধরে থাকবে, সে undue payments এর কনসিডারেশনটা আমি ধরে রাখবো। So any kind of debt structure, I'm saying the word, in any situation whenever you are finding a debt concept, any long term debt, any short term debt, those are going to be your outstanding market debt. So henceforth your market depth is 96480 and 24944. কারণ আপনি যদি এখানে যান,
দিস ইজ ইয়োর শর্ট টার্ম ডেট, দিস ইজ ইয়োর লং টার্ম। বুঝতে পারতেছি? এগেন, সো কিপ ইট ইন ইয়োর হেড। আমরা যখনই তাকাবো আমরা দেখব যে আমাদের টোটাল লায়াবিলিটি সেকশনে যারা ডেপ্থ নামে আছে অথবা ডেপ্থ নামে না থাকলেও যাদের কাজ ডেপ্থ হিসাবে আছে। এখন আমি ফর ইয়োর ইজ আমি এই জিনিসটাকে ডেপ্থ নামে দিয়ে দিই। সো ফর ইয়োর ইজ অফ ক্যালকুলেশন আপনারা ডেপ্থ নামে পাবেন। ঝামেলাটা হবে যদি আপনারা এরকম কোনো বাংলাদেশি কোম্পানি নিয়ে কাজ করেন যেসব কোম্পানিতে শব্দটা ডেপ্থ হিসাবে আসবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্ট নিয়ে আসবেন এখানে। ইনফ্যাক্ট আমরা নেক্সট 2-3 ক্লাসের ভিতরে আমাদের ফাইন্যান্সিয়াল মানে পারফরম্যান্স স্টেটমেন্ট শেষ করে আমরা আমাদের ইকুইটি ভ্যালুয়েশনের মেইন আমি লজিকটা দেখাই দেবো আমাকে করতে হবে। যখন আমি আমার কাজটা শেষ করে ফেলবো এরপর আমি আপনাদের সাথে আবার আপনাদের প্রজেক্টের ইকুইটি ভ্যালুয়েশন বানানো শুরু করব। ঠিক আছে? তখন আপনারা আমার কাছে আসবেন এবং এসে বলবেন যে স্যার এটা তো এই নামটা ক্লিয়ার হচ্ছে না, এটাকে আসলে ডেপ্থ কি ডেপ্থ না। তখন আমি আপনাকে বলবো এটা ডেপ্থ কীভাবে অথবা ডেপ্থ কীভাবে না। আমরা তখন ওই কোম্পানির স্ট্রাকচারে গিয়ে এটার পেমেন্টস চেক করে তারপর আমরা দেখার চেষ্টা করবো এটা ডেপ্থ হয় কি ডেপ্থ হয় না। ওকে, ফার্স্ট থিং আপনার যে শর্ট টার্ম ডেট এবং লং টার্ম ডেট যে দুইটা জিনিস আছে এই দুইটা জিনিসকে আমরা এইভাবেই কনসিডার করার চেষ্টা করে আগাবো। দেন when we do that এরপর আমাদের যাওয়ার চেষ্টা করতে হচ্ছে আমাদের আদার লায়াবিলিটিস পোর্শনটাকে আমরা এই জায়গায় রাখতেছি, মাইনরিটি ইন্টারেস্টকে রাখতেছি। লেটস সি আমাদের আদার লায়াবিলিটিস এখানে আসছে, মাইনরিটি ইন্টারেস্ট আসছে, ইকুইটি আসছে। সো এখানে আমার এন্টারপ্রাইজ ভ্যালু কি আসছে দেখেন, সাম ভ্যালু E2 ফার্স্ট থিং, E2 আদার লায়াবিলিটিস মাইনরিটি ইন্টারেস্ট ইকুইটি এই সবগুলো ভ্যালুসকে আমরা প্রথমে নিয়ে আসছি। ফার্স্ট থিং আমি যেটা দেখতেছি এখানে আমি দেখার চেষ্টা করতেছি আমার ফাইন্যান্সিয়াল ডেপ্থ কত, এরপর আমি দেখতেছি আমার লং টার্ম ডেপ্থ কত, এরপর আমি আসতেছি আমার মাইনরিটি ইন্টারেস্ট কত, ফাইনালি আমি দেখতেছি আমার ইকুইটি কত। সো এগেন আমার ইকুইটি পোর্শনকে যদি আপনি দেখার চেষ্টা করেন, লেটস সি আমাদের ইকুইটি পোর্শন কিভাবে আসে। Equity is always going to be a net reserve value of your common stocks, earnings and the net balance after your treasury stock. আবার বলছি, equity is always your net balance from common stock. It's a net balance from common stock, retained earnings and final value after treasury stock. Treasury stock is a contra account, remember that. Treasury stock কিন্তু আপনার একটা contra account হিসেবে থাকে। So treasury stock যেহেতু contra account হিসেবে আছে, এখানে আপনার আদার স্টক হোল্ডার ইকুইটি থাকতেও পারে, কোনো কোম্পানিতে নাও থাকতে পারে, নেগেটিভ এবং পজিটিভ যে কোনো একটা কনসিডারেশন থাকতে পারে। দ্যাটস নট মাই কনসার্ন। বা ট্রেজারি স্টক সাধারণত একটা কন্ট্রা অ্যাকাউন্ট হিসেবে আপনার কাছে থাকে। সো এই সবগুলা ভ্যালু যে ওভারঅল নেট ব্যালেন্সিং আমার যেটা আসবে দ্যাট ইজ বেসিক্যালি মাই টোটাল ইকুইটি। কন্ট্রা অ্যাকাউন্ট মানে হচ্ছে ট্রেজারি স্টক সবসময় কন্ট্রা অ্যাকাউন্ট। কন্ট্রা অ্যাকাউন্ট এগেইন আই সে দ্যাট কন্ট্রা অ্যাকাউন্ট ইজ সাচ অ্যান অ্যাকাউন্ট that it would be a part of a specific equity section, but it would be contemporary to the growth of the particular basically এটা আপনি ইকুইটি না বলে আপনি যেটাকে বলতে পারেন সেটা হচ্ছে it would be contemporary to any specific asset liability or equity section। ঠিক আছে, যেমন ধরেন আমরা এখানে যদি যাই, আপনি মাইনাস যে ক্যাশ ফ্লোটা করতেছেন, মাইনাস ক্যাশ ফ্লোটা করতেছেন কারণ আপনি নেট ফাইন্যান্সিয়াল ডেপ্থকে অ্যাকচুয়ালি কমাই নিয়ে আসতে চাচ্ছেন ফ্রম দ্য আপনার যত টাকা ক্যাশ আছে সেখান থেকে আপনি কমাই নিয়ে আসতে চাচ্ছেন। ঠিক একইভাবে আপনি যদি দেখার চেষ্টা করেন আপনার ইকুইটি সেকশনটা এই জায়গায় দেখেন আপনার যে ভ্যালু আসতেছে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা অ্যাকচুয়ালি একটু সিমিলার। তো কোশ্চেন হচ্ছে যে এটাকে আমরা কোথা থেকে পাচ্ছি, এটাকে দেখেন পেজ 58 বটম B4, আমরা পেজ 58 বটম B4 এক সেকেন্ড ওয়ান সেকেন্ড হ্যাঁ বটম না হ্যাঁ পেজ 58 হ্যাঁ আই গট ওভার হিয়ার। হ্যাঁ এখান থেকে আপনি বেসিক্যালি এখান থেকে ওরা কীভাবে পাইছে এটাতে আমরা আসতেছি পরে, বাট এটা আমরা দেখানোর চেষ্টা করবো। বাট সেগুলোতে না গিয়ে আমরা প্রথমত দেখি এখানে মার্কেট ক্যাপিটালাইজেশনটা কীভাবে দিচ্ছে। না আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমরা আমাদের ফর্মুলেশনটা
যেভাবে দেখতেছি এটা হচ্ছে আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালুটা কিভাবে আসবে না মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু is actually the value of total number of outstanding shares multiplied by the total price of each share. I am repeating that. Market capitalization is total number of outstanding shares multiplied by the total price per share. কি হচ্ছে আপনি ফর্মুলাস লিখে রাখেন স্যার ফর্মুলা সব লিখে রাখেন কোনো সমস্যা নেই do it in your way and you should be doing well. Total number of outstanding shares multiplied by price per share এটা আমাকে আমার টোটাল ইকুইটি ভ্যালু বেসিক্যালি দিচ্ছে এর মানে হচ্ছে এটা আমাকে যেটা দিবে আমার টোটাল ইকুইটি ভ্যালু যেটা আসছে এখানে দেখেন দিস ইজ মোর অর লেস ভেরি ক্লোজ বাই একটা সেম নাম্বারই আপনার কাছাকাছি থাকছে আপনি যেভাবে এটা পান না কেন your this particular value of enterprise and this equity value they should be more or less the same and finally আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে আপনার এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে বেসিক্যালি অ্যাড করে আপনি আপনার এন্টারপ্রাইজ ভ্যালুকে কল করে দিয়ে আসছেন সো দিস ইজ ইয়োর টোটাল ক্যাটারপিলার এন্টারপ্রাইজ ভ্যালুয়েশন বুঝতে পারতেছি নাকি বুঝতেছি না সো নেক্সট ফার্স্ট থিং ইজ মাই এন্টারপ্রাইজ নেট ফাইন্যান্সিয়াল ডেট ভ্যালু এখান থেকে আমার এন্টারপ্রাইজ এখন আমার কোশ্চেন হচ্ছে আমার এই জায়গায় এন্টারপ্রাইজ ভ্যালু একটা আসছে আমার এই জায়গায় এন্টারপ্রাইজ ভ্যালু আরেকটা আসছে এই দুইটা জিনিস কিভাবে আসছে আমার একটু আমার একটা সেকেন্ড জাস্ট আমি চেক this value I'm just giving you a number ঠিক আছে এখানে আপনি দেখেন আমি যেটা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমি আমার ইকুইটি ভ্যালুটাকে আমার এখানকার টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু যেটা প্রিটি মাচ ইকুয়ালি সেম এই দুটো ভ্যালুকে আমি বেসিক্যালি জাস্ট অ্যাড করে নিয়ে আসার চেষ্টা করছি আপনি যদি এই পার্টিকুলার ভ্যালুটাকে দেখেন এবং এই পার্টিকুলার ভ্যালুটাকে দেখার পরে এই ভ্যালুটার সাথে এবার আপনি এই ভ্যালুটাকে এবং এই ভ্যালুটা এই দুইটা ভ্যালু দিকে একটু তাকান দে আর ভেরি ক্লোজ বাই টু ভ্যালুস খুবই ক্লোজ দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি আপনার কাছে আসছে আমার কোশ্চেন হচ্ছে হোয়াট ডিড আই ডু যে কারণে এরকম একটা ক্লোজ ভ্যালু আসে আমি এটা ক্লোজ বাই ভ্যালু মানে হচ্ছে যে কিছু স্পেসিফিক নাম্বার অথবা কিছু স্পেসিফিক অপারেশন অথবা পিরিয়ডিক ইন্টারেস্ট পেমেন্ট এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি এই কারণে এই দুইটা ভ্যালু অ্যাকচুয়ালি ডিফারেন্ট আসছে বাট এই ভ্যালুগুলো খুব ক্লোজ বাই একটা ভ্যালু থাকবে সবসময় প্রত্যেকবার থাকবে আমি কি করলাম যেটার কারণে আমি এরকম একটা ভ্যালু পাইলাম আপনি যদি খুব ভালো করে চিন্তা করে দেখেন আমি আসলে যেটা করছি সেটা হচ্ছে এই পুরো অপারেশনে আমার যতগুলো লং টার্ম ইনভেস্টমেন্ট গেছে আমার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস ছিল প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আদার অ্যাসেটস যারা যারা আছে সব বাই ডিফার্ড লং টার্ম অ্যাসেট চার্জেস যা যা আছে সবগুলোকে আমি কি করছি আমি সবগুলোকে একসাথে করছি হোয়াট দে বিকেম মাই অ্যাসেট সাইজ টোটাল অ্যাসেট থেকে আমি যা পাচ্ছি সেই জিনিসটা আমার জন্য হয়ে যাচ্ছে এখন অ্যাসেট নিলাম ইকুইটি নিলাম এবং আমি আমার আউটস্ট্যান্ডিং অনগোয়িং লায়াবিলিটি যেটা আমার হাতে আছে সেটাকে পে অফ করব আমার জন্য তাহলে কি থাকবে সেটা যেটা থাকবে দ্যাট শুড বি মাই ওভারঅল এন্টারপ্রাইজ ভ্যালু কারণ আমি জাস্ট আমার যেটা পে অফ করে দেওয়ার দরকার আমি সেটাকে পে অফ করে দিচ্ছি আর আমার যত ইকুইটি এবং অ্যাসেট সাইজের যে ওভারঅল ওনারশিপটা আছে সেটাকে রাখতেছি দুটা ছড়া ফেলতে আমার জন্য কি থাকবে ওভারঅল অ্যামাউন্ট অফ এন্টারপ্রাইজ ক্যাশ ফ্লো থাকবে তো আপনি যদি দেখেন আমি এই ভ্যালুটা নিচ্ছি এবং এই ভ্যালুটা নিচ্ছি অলরেডি এখানে অনেকগুলো জিনিস সেম থাকতেছে না একটু ডিফারেন্ট এই ভ্যালুটার সাথে এই ভ্যালুটা সামান্য একটু ডিফারেন্স আছে আইদার আপনার পেমেন্ট একটু বেশি হচ্ছে অথবা আপনি কিছু প্রিপেইড এক্সপেন্স করছেন অথবা ডিফার্ড রেভিনিউ করেছেন রিমেম্বার দ্যাট পার্টিকুলার ওয়ার্ড প্রিপেইড এক্সপেন্স এন্ড ডিফার্ড রেভিনিউ ওই দুটার ব্যালেন্সিং থাকার কারণে আপনার এই ভ্যালু আর এই ভ্যালুর মাঝখানে সামান্য একটু ডিফারেন্স আছে বাট দ্যাটস স্টিল নট আ বিগ ডিল কিন্তু আপনি যদি ভালো করে দেখতে চান আপনি আপনার আদার লায়াবিলিটিসকে সরাই দেওয়ার সাথে সাথে দে আর বেসিক্যালি বিকামিং দ্য প্রিটি মাচ সেম বুঝতে পারতেছেন সো এই জায়গাটাকে যখনই আপনি করে ফেলার চেষ্টা করছেন আপনি দেখতে পাচ্ছেন আপনার ক্যাটারপিলারের টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু সো আমরা এন্টারপ্রাইজ ভ্যালু বের করবো কীভাবে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে গেট ফর্মুলাতে এখানে দেখেন কারা কারা আসতেছে 195330 আচ্ছা এটা কোথা থেকে আসতেছে ইউ সি আমি ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্টকে সরাই দিচ্ছি ওয়ার্কিং ক্যাপিটাল কারণ আমার প্রথমে যেটা লাগবে আমার কাজ করার জন্য কতটুকু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে সো আমি ফার্স্ট নেট রিসিভেবলস দিচ্ছি এরপর আমার ইনভেন্টরি দিচ্ছি এরপর আদার কারেন্ট অ্যাসেটস ঠিক আছে আমি প্রথমে নেট রিসিভেবলস দিচ্ছি ইনভেন্টরি দিচ্ছি আদার কারেন্ট অ্যাসেটস ওকে এটা নেওয়ার পর আমি কাকে কিছু সরাবো দেখেন আমার অ্যাকাউন্টস পেয়েবলকে সরাবো আদার কারেন্ট লায়াবিলিটিসকে সরাবো অ্যাকাউন্টস পেয়েবলকে সরাইছি আদার কারেন্ট লায়াবিলিটিসকে সরাইছি সো এটা আমাকে কি দিচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল দিচ্ছে সো when I get my net working capital নেটওয়ার্কিং ক্যাপিটালের সাথে আমি এখন যাব হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টস মাই লং টার্ম ইনভেস্টমেন্টস ইজ অ্যাডেড মাই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ইজ অ্যাডেড মাই গুডউইল ইজ অ্যাডেড মাই আদার ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আছে আদার অ্যাসেটস অ্যাডেড অ্যান্ড
deferred long term asset changes are added. আমি যেটা করতেছি এই সবগুলা ভ্যালুকে এখানে নিয়ে আসতেছি। সো প্রথমে আমি আমার নেট ওয়ার্কিং ক্যাপিটালকে নিচ্ছি। নেট ওয়ার্কিং ক্যাপিটালে কে থাকতেছে না, ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ফাইন্যান্সিয়াল ডেপ্টে চলে যাচ্ছে। বাকি যতগুলা ক্যাপিটাল অ্যাসেট কারেন্ট অ্যাসেট আছে সবাই এখানে ইনক্লুডেড হচ্ছে। আর কারেন্ট লায়াবিলিটি থেকে যারা লং টার্ম ডেট এন্ড শর্ট টার্ম ডেট, এরা শর্ট টার্ম ডেটটা সরে গেল, আর বাকি যারা থাকতেছে সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল আদার কারেন্ট লায়াবিলিটিস। অ্যাকাউন্টস পেয়েবল আদার কারেন্ট লায়াবিলিটিসকে আমি সরাইলাম, সাথে সাথে আমি আমার নেট ওয়ার্কিং ক্যাপিটাল পেয়ে গেলাম। নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস অল দিস অ্যাডেড ভ্যালু তারপরে গিভ মি মাই ক্যাশ ইকুইভ্যালেন্টটা আমার নেট ফাইন্যান্সিয়াল ডেপ্টে নেগেটিভ হয়ে যাবে, কন্ট্রাস্ট হবে, কারণ আমি ক্যাশ ইকুইভ্যালেন্সটা কি করি, নেগেটিভ করি, আর বেসিক্যালি পেয়ে গেলাম। সো when I get this value, এই ভ্যালুটা পেলাম, এবং আমি আমার ইকুইটি এখানে টোটাল এই যে এখানে যত নেট ফাইন্যান্সিয়াল ডেট ভ্যালু পাচ্ছি এবং আমার আদার লায়াবিলিটিস ভ্যালু পাচ্ছি, এখানে আমাকে এই সবগুলো জিনিস নিয়ে ইকুইটি ভ্যালু নেন এবং এই সবগুলো ভ্যালুকে অ্যাকসেপ্ট করেন, ইউ গেট ইউর এন্টারপ্রাইজ ভ্যালু। আপনি এই দুইটা থেকে কিভাবে চেক করবেন? You basically take your enterprise value, add your equity value, you get a total value amount. From there you take off your other liabilities, and this value and this particular enterprise value should be same or be very close to equal. Pretty much close to that. বুঝতে পারতেছি? সো আমরা এখন দেখার চেষ্টা করি এই জায়গার ভ্যালুটা আমরা কোথায় পাচ্ছি। Now everybody watch this. This is the primary process of equity valuation. Primary process of equity valuation এটা কি হবে? সবার আগে আমরা এই জায়গায় আসি। প্রথম কথা, যদি কেউ আপনাকে হোল ওয়ার্ল্ডে একটা জেনারিক ইকুইটি ভ্যালুয়েশনের কাজ কথা বলে, আপনাদের ফর্মুলা হবে এটা। Number of stocks multiplied by price of stock. So I'm basically making it very simple. The word stocks is referring to common stocks only. So number of outstanding common stocks multiplied by the price of common stock should be giving you a price per share. আপনি আমাকে একটা জিনিস বলেন তো, আমি অ্যাকাউন্টিংয়ে এই জিনিসটা পড়ায় আসছি এবং আমি আপনাদেরকে এখন জিজ্ঞেস করব, এখানে আপনার ইকুইটি ভ্যালু আসছে 56,599,878, আপনার রিয়েল ইকুইটি ভ্যালু এখানে আসছে 59,467, দুইটা ভ্যালু করে ডিফারেন্স। ইনফ্যাক্ট অনেক বাংলা এই ক্লাস থেকে যারা এই নর্সাল ইউনিভার্সিটিতে যারা বেসিক্যালি ফাইন্যান্সে গ্র্যাজুয়েশন করছে, তাদেরকে ফাইন্যান্স গ্র্যাজুয়েশন করার পরে ইন্টারভিউশন করা হয়েছে এবং 3.8 স্টুডেন্টের ক্লাস এই নাম্বারটা আর ওই নাম্বারটা ডিফারেন্ট। এন্টারপ্রাইজ ভ্যালু আছে ইকুইটি ভ্যালু ডিভিডেন্ড আছে। One answer could be that, but no. Not a correct answer. এটা তো দেখেন আমাদের অ্যাসেটটা ইন্টেন্সিভ ভ্যালু করতে আছে। আর তারপরে স্যার মার্কেটে সাপ্লাই ডিমান্ড অনুযায়ী Very good. আমি যে ইনস্ট্রাকশন বলছিলাম সেই ইনস্ট্রাকশন রিপিট করছি। Not enough. তারপর আরেকটা চিন্তা করো, ঠিক এটা কি ইন্টারভিউ কোশ্চেন। ইনফ্যাক্ট আপনি ফাইন্যান্সে চাকরি করতে গেলে আপনাকে ইন্টারভিউ কোশ্চেন জিজ্ঞেস করবে। কেন? এখন এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার কি দিছে দেখেন, একটা ছেলে জাস্ট রিপিট 2.76, ঠিক আছে? All you high quality CGP students answer that. Answerটা হচ্ছে এটা। Here, whenever you are saying the word outstanding common shares, this is the key game. Outstanding shares, there are a lot of non-convertible shares as well. As there are non-convertible shares, although are a portion of AFS, অথবা available for sale security, they do get converted
into that outstanding shares portion. Henceforth, the enterprise or equity value basically gets higher. But in reality, those available for sale security are in the non-convertibility option. Henceforth, they are not seen in the real accounting option of the company. Real accounting option of the company. As because here you see net working capital and all of the business oriented tasks of the company. But এইটার ভিতরে ওই AFS sales এর assets গুলো ছিল না. Henceforth, equity value remains a bit higher and the enterprise value remains a bit lower. আরেকটা বলছি, আমরা যখন আমাদের অ্যাকাউন্টিং 410 করছিলাম, 410 এ যখন আমরা পড়াশোনা করছি সেখানে আমাদের একটা জিনিস শেখানো হয়েছিল, এটার নামটা হচ্ছে কম্প্রিহেনসিভ ইনকাম। আর কম্প্রিহেনসিভ ইনকাম আসলে হচ্ছে available for sales security. Available for sales security mostly are non-convertible assets. So non-convertible assets থেকে আপনার যে available for sales security gain করে, সেই gainটা আপনার টোটাল আউটস্ট্যান্ডিং শেয়ারস এর ভিতরে থাকে ঠিকই, কিন্তু in a real business activity ভিতরে থাকে না। এই কারণে equity value remains a bit higher, whereas your enterprise value remains a bit lower. এই জিনিসটা সবার একটা কিন্তু মাথায় থাকা শুরু করবে। মানে you need to know কোন জায়গায় আপনার কেন বাড়তেছে, কেন ডিফারেন্সটা একটু বেশি আসছে, এই জিনিসগুলোর বেসিক টার্মিনোলজিগুলো এখন মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো বি মানে আমরা শুধুমাত্র ইয়া জানলেই হবে না, we need to know the true act of accounting as well. That's important. ঠিক আছে? সো আমরা এর পরের জায়গায় চলে যাওয়া শুরু করি যে জি স্যার এখানে আমাদের দু একটা কোম্পানি ম্যাসিভলি ওভারভ্যালু তাহলে তো মার্কেট সিরিয়াস লেভেলের সিচুয়েশন আসবে। ম্যাসিভলি ওভারভ্যালু হইলে অনেক বেশি পরিমাণে অ্যাডিশনাল হয়ে থাকবে। সেই ক্ষেত্রে যেটা হয় সব এটা হচ্ছে যে এটা বাংলাদেশ, এটা হচ্ছে যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি কোম্পানিগুলোর জন্য আপনি ইউএস মার্কেটে ফলো করতে পারেন, কারণ অটোমেটিকলি যদি এটা হবে দেয়ার ইজ এ থিং কল্ড অ্যাজ টেকনিক্যাল ইন্ডিকেটর একটা জিনিস পাওয়া হয় আরএসআই এন্ড বোলিঞ্জার ব্যান্ড। ওরা হচ্ছে কি আরএসআই এন্ড বোলিঞ্জার ব্যান্ড সুন্দর করে ফলো করে, যখন ওভারভ্যালু হওয়া শুরু করে বাড়ি দিয়ে দিয়ে মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ওইটা তো পরের গেমটা হবে না। আসলে হচ্ছে যে যখনই আপনার মানে এটা তো আসলে মার্কেটের সাথে এভাবে কাজ করা শুরু করে, ইউ কিপ অন ইনক্রিজিং and whenever the price increases actually happens, but there is no enough amount of gain, so standard deviation of the gain basically does not increase anymore. Therefore it drops and basically comes down. So ওইটা আমরা পরে দেখব, ওগুলা আরেকটা গেমের অংশ, সেগুলা আমরা টেকনিক্যাল ফাইন্যান্সে করব। এখানে we are studying very core factors. স্যার আপনাদের পড়তে হবে, এটা বুঝতেছি আপনাদের আগ্রহ আছে, কিন্তু এনাফ মেটেরিয়ালস হ্যাঁ আমরা আসতেছি টাকা পয়সা ইনকাম, টাকা পয়সা ইনকাম থাকবে আরো কিছু। আচ্ছা একটা কথা বলি, ফাইন্যান্স করতেছি, এখন একটা সোজা কথা, ফাইন্যান্স করতেছি, ফাইন্যান্স করার পরে কোথাও গিয়ে যদি কেউ বলে ভাই এই কালকের দিনে স্টকের দাম কি হবে, এটা যদি বলতে না পারে অ্যাটলিস্ট ঠিক আছে বাংলাদেশ মার্কেটে বলতে পারেন না, বলে তো ভাই বাংলাদেশ মার্কেটে এটা বিশ্বাস করা যায় না, কিন্তু আপনার কথা বলেন আমি আমেরিকান মার্কেটে বলতে পারবো, এটা যদি বলতে না পারেন অপমান জানা কিছু নাই। আমি কালকে ট্রেড করবো না এই একটা কথা তো যদি আপনি দিতে না পারেন ডিরেক্ট আমাকে অপমান করবো, এরকম একটা হ্যাঁ ওই যে লোকজন আসছে আপনি করেন না স্ক্রিন রেকর্ড হবে ফুল ক্লাসে, ওটা ভিডিও করে নিয়ে যাবে ওর কাছে রেখে দেবে, প্ল্যানিং আছে আগে সেখানে না আইদার ওয়ে এনিওয়ে আমরা আল্লাহ ইউটিউবে দিয়ে দিচ্ছেন আমাকে ইয়ারটা কিন্তু পাবলিক ফিগার বানাবেন না প্লিজ, নো নিড। লোকজন এমনিতেই আমাকে খুঁজে বেড়াচ্ছে, আরো খুঁজে বেড়াবে মেরে ফেলার জন্য আইদার ওয়ে এখানে দেখেন। সো দিস ইজ ইয়োর নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস অ্যান্ড এখন সবার আগে আপনি আমাকে কোশ্চেন করতেছেন যে স্যার ওভার ভ্যালুয়েশনটা যে জায়গায় হচ্ছে কিন্তু অনেক বেশি পরিমাণে মার্কেটে, আসলে আপনার রিয়েল প্রাইস পার শেয়ারটা এই যে ভ্যালুটা আছে না সামান্য একটু ভ্যালুই বেসিক্যালি আপওয়ার্ড থাকতে পারে ইন রিয়ালিটি। সো এই কারণে আপনার যে আপনার নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস তো সেম থাকবে, কিন্তু নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারসের ভিতরে কিছু এফএস কনভার্টেড নন কনভার্টেবল স্টকস থাকতেছে,
আর যদি আপনার প্রাইস তাহলে গুড স্ট্যান্ডার্ডেও থাকে, আউটস্ট্যান্ডিং অ্যাডিশনাল শেয়ারের কারণে মার্কেট ভ্যালু বেশি, এটা একটা। আর একটা হচ্ছে, আর এই সিচুয়েশনটা কোম্পানি সাধারণত করে না। কোম্পানি when it happens, কোম্পানি বাইজ ইট ব্যাক। কারণ তাহলে হচ্ছে কি কোম্পানিতে মানে এনাফ অ্যামাউন্ট অফ শেয়ার সার্কুলেশন থাকে, কোম্পানি আবার ভুল বাইব্যাক করে। কারণ আপনি কয়েকদিন পর দেখবেন যখনই আপনার ওই স্প্লিট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, স্প্লিট অ্যানাউন্সমেন্টের সাথে সাথে কোম্পানি আবার বাইব্যাক করার ডিসিশন। সো দ্যাটস বেসিক্যালি দ্য বাইব্যাক ডিসিশন। বাট আইদার ওয়ে মেইন টার্গেট হচ্ছে আপনার এই প্রাইসটাকে বেসিক্যালি এই পার্টিকুলার অ্যামাউন্টে ঠিক রাখা। সো ফ্রম দেয়ার আপনার এখানে ইকুইটি ভ্যালু আসবে। ইকুইটি ভ্যালু আসার পরে এখানে আপনার কাছে আসছে ক্যাশ ইকুইভ্যালেন্ট। তারপর এইসব ভ্যালুগুলো শর্ট টার্ম নেট, লং টার্ম নেট, টোটাল নেট ডেট আপনার আসতেছে। সো দিস প্লাস দিস মাইনাস দিস ইজ গোনা গিভ ইউ নেট ডেট। আদার লায়াবিলিটিস, মাইনরিটি ইন্টারেস্ট, প্রেফার্ড স্টক এখানে 9। সো এখানে আপনার টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু চলে আসে। এন্টারপ্রাইজ ভ্যালু ইজ ইকুইটি, নেট ডেট, মাইনরিটি ইন্টারেস্ট প্লাস প্রেফার্ড স্টক। এখানে আমি জিনিসটাকে আর স্যার এখানে ইকুইটি থেকে করছে, আমরা একটু জিনিসটাকে মিলাই এখানকার ভ্যালুর সাথে। ইকুইটিকে বলতে স্যার এখানে কি বোঝাচ্ছে? স্যার এখানে মার্কেট ক্যাপিটালাইজেশন বোঝাচ্ছে, ঠিক আছে? সো দ্যাটস দ্য ফার্স্ট থিং। সো সবার আগে আপনারা এই জায়গায় তাহলে মার্কেট ক্যাপ অথবা ইকুইটি দেওয়ার চেষ্টা করেন। ইকুইটি দেন, তারপর এখানে ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে মার্কেট ক্যাপ। আজকে আমার রুমের কম্পিউটারও কাজ করতেছে না। কম্পিউটার বলে না, দোষ আমার। এখন তার অন্য কারো দোষ দিতে পারি। সেকেন্ড হচ্ছে নেট ডেপ্ট বলতে আপনি যেটা বোঝাচ্ছেন, নেট ডেপ্টকে বলার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি বেসিক্যালি ব্র্যাকেটে দেখানোর চেষ্টা করবো কার থেকে নেট ডেপ্ট হচ্ছে। নেট ডেপ্ট হচ্ছে এলটি ডেপ্ট প্লাস এসটি ডেপ্ট মাইনাস ক্যাশ ইকুইভ্যালেন্স। ওকে, এরপরে আমার কাছে যাচ্ছে হচ্ছে বেসিক্যালি আদার লায়াবিলিটিস প্লাস মাইনরিটি ইন্টারেস্ট আর প্লাস প্রেফার্ড স্টক, যেটা অ্যাকচুয়ালি বেসিক্যালি জিরো। সো আপনি যদি এই ভ্যালুটাকে দেখে কনসিডার করার চেষ্টা করেন, সেখান থেকে আপনার ওভারঅল অ্যামাউন্ট অফ এন্টারপ্রাইজ ভ্যালু ঠিক আছে? Got the idea? So from there, the issued shares, treasury stock, সেখান থেকে আপনি আবার আউটস্ট্যান্ডিং শেয়ারস কতটুকু আসতেছে সেই জায়গাটা আপনি দেখতে পারেন। So forget about these things, আমরা এখানে খুব একটা আপাতত চিন্তিত না। We got the values, এখানে দেখেন আপনার টোটাল অ্যামাউন্ট অফ ভ্যালু কিভাবে আসবে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল এবং লং টার্ম, all these things, আপনার এন্টারপ্রাইজ ভ্যালু বেসিক্যালি নিয়ে আসতেছে। At the same time, this value, this and this all basically equal the total enterprise value basically becomes same. Alright? এখানে আপনি যদি এটাকে নিয়ে আসতে চান, it is the same thing. না, সবার আগে এখানে দেখেন ওরা এই ভ্যালুটাকে একটা স্পেসিফিক জিনিস দিয়ে বের করেছে। সো আমরা সবাই দেখি E10 জিনিসটা কি? E10 is mainly this particular value, ঠিক আছে? And then minus B2. B2 is this particular value. Now this is a pretty straightforward method. কারণ আপনি যদি এই ভ্যালুর সাথে এই ভ্যালুটা সরান, অটোমেটিক্যালি এমন একটা অ্যামাউন্ট আসবে যে ভ্যালুটা আপনার এই দুটাকে যদি অ্যাড করেন এই এন্টারপ্রাইজ ভ্যালুর সাথে ব্যালেন্স হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটাকে আমরা এভাবে না করে আমরা অন্য আরেকটা করব। কারণ আমাকে দেখতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং বেসিক্স রিগার্ডিং ফর্মেটিং this particular thing as all these particular values. Alright, so let's come down to that. সবাই ওকে, এখানে ব্যালেন্সিং করা যাচ্ছে না, সাবভাবে ব্যালেন্সিং করছে। এখানে আপনি দেখেন ঠিক আগের পেজে আপনি এখানে এদের সবার রিয়েল ভ্যালু ধরে তারপর এখানে আসছে এবং আমি এখানে দেখাইছি আপনার এই জায়গায় অ্যাডিশনাল চেঞ্জটার ছোট একটা কারণে ইট ইজ বেসিক্যালি দিস ক্লোজ বাই ভ্যালু, সেই ক্লোজ বাই ভ্যালু থেকে এখানে আসছে। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমার কাছে টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু আমি পাইছি। টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু ইজ বেসিক্যালি মার্কেট ক্যাপিটালাইজেশন প্লাস মার্কেট ডেপ্ট
মাইনাস ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্স, সেই টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু আমার কাছে এখানে আসে। কারণ আমার এই জায়গায় টোটাল লায়াবিলিটিসের পোর্শনে আমার যা আছে সেখানে সে ডেট, আদার লায়াবিলিটিস, মাইনরিটি ইন্টারেস্ট আর ইকুইটি ভ্যালু। সো ইকুইটি ভ্যালু অ্যান্ড আদার লায়াবিলিটিস মিলায় এবং সেখান থেকে আমি ক্যাশকে সরানোর পরে আই এম গেটিং দ্য ওভারঅল অ্যামাউন্ট অফ এন্টারপ্রাইজ ভ্যালু। এন্টারপ্রাইজ ভ্যালুটার পরে আমার কাছে যেটা থাকতেছে সেটা হচ্ছে যে আমার এক পিরিয়ডের অপারেশনসের জন্য কী কী জিনিস লাগবে। এক পিরিয়ডের অপারেশনসের জন্য আই এম বেসিক্যালি রিকোয়ারিং আ ওয়ার্কিং ক্যাপিটাল। সো আমি আমার এন্টারপ্রাইজ ভ্যালু থেকে যদি ওয়ার্কিং ক্যাপিটাল সরাই, তাহলে দ্য থিংস দ্যাট আই এম গোনা গেট, they are going to be all equivalent to the long-term assets or other assets or additional earnings from long-term assets or long-term asset changes. So এই ভ্যালুটাকে উনি কনসিডার করতেছেন an equivalent benchmark with working capital. So if working capital and equivalent benchmark are going to give you an equivalent amount of enterprise value. That's also one another correct way of making a judgment. Okay? এটা কিন্তু একটা কারেক্ট ওয়ে জাজমেন্ট মেক করা। কিন্তু সবচেয়ে বেস্ট আমি যেটা দেখাইছি, একদম বেস্ট, দিস ইজ দ্য বেস্ট। আর আপনি যখন বলবেন যে এই দুটো একদম ক্লোজ বাই একটা ভ্যালু হয়ে আসতেছে কিন্তু আপনার কাছাকাছি নাই, তখন আপনাকে কনসিডার করতে হবে যে যদি দুটা না মিলে তাহলে আপনার কাছে এএফএস অথবা নন কনভার্টেবল অ্যাসেটস এই জন্য মিলতেছে। বাট দিস ইজ দ্য মোস্ট এফেক্টিভ একদম অ্যাকাউন্টিং বেসিক ভ্যালুয়েশন প্রসেস। ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের প্রসেস ওয়াইজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান। ওইখানে স্যার বেসিক্যালি এই জায়গা থেকে ব্যালেন্স করে নিয়ে এসে দেখাইছে, আমি এখানে অ্যাকাউন্টিং বেসিক প্রসেসে ব্যালেন্সিং করে দেখাচ্ছি। ঠিক আছে, সো ইট বোথ অফ দেম আর কারেক্ট, স্যারেরটাও কারেক্ট, আবার এখানে যে মেথডটা আছে আমার মেথডটা হচ্ছে কি অ্যাকাউন্টিং ব্যাটিং কারেক্ট। দ্যাটস ওয়াই আই এম বেসিক্যালি সাপোর্টিং। আপনি ওটা ইউজ করতে পারেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আইদার ক্যাশ ফ্লো, আইদার আমার জীবনের সবচেয়ে পছন্দের জিনিস, আপনারা একদমই পছন্দ করেন। আচ্ছা, ক্যাশ ফ্লো নিয়ে অনেকেরই অনেকগুলো সমস্যা আছে। আমি সবার আগে আপনাদেরকে যে কারণে বলবো ক্যাশ ফ্লো আপনাদের কাছে কেন পছন্দনীয় একটা বিষয় হয় না, এটার ফার্স্ট রিজনটা আমি এখানে ক্লিয়ারলি বুঝে দিচ্ছি। ক্যাশ ফ্লোতে সবার যে কনসেপ্টটা থাকে সেটা হচ্ছে যে ক্যাশ ফ্লো বাড়তেছে মানে আমার অ্যাসেট বাড়তেছে, নট নেসেসারি। বলেন কখন ট্রু না, কখন ট্রু না। আমি ডেটকে যদি রাখানো শুরু করি, রেখে দেওয়া শুরু করি, আমি যদি আমার আউটস্ট্যান্ডিং এক্সপেন্সকে পে আপ না করি, আমি আমার অ্যাডিশনাল এক্সপেন্সকে যদি পে আপ না করি, আমার ডিউরেবল ইন্স্যুরেন্স পেমেন্ট যদি না করি, বাট আমি এই সবগুলোকে হোল্ড অন করে যদি রাখি, আই এম হোল্ডিং অনলি মোর ক্যাশ, বাট দে আর সাপোজ টু বি এক্সপেন্সেস। সো ইন দ্যাট কেস আই হ্যাভ আ গ্রেটার ক্যাশ ফ্লো অ্যাজ ওয়েল। সো ইটস নেসেসারিলি নট ট্রু যে অ্যাসেটস বাড়লেই ক্যাশ ফ্লো বাড়বে, নট ট্রু। এটা অ্যাকচুয়ালি একটা ইন্টারমিংলিং প্রসেস। অ্যাসেটসের সেই কম্পোনেন্টস যদি বাড়ে যেটা লিকুইডেবল ক্যাশ অ্যাসেট হিসাবে আছে, তাহলে ক্যাশ ফ্লো বাড়ে। যেমন ধরেন আপনি অপারেশন শেষ করছেন, রিটেইন আর্নিংস হয়েছে, আপনি কোম্পানিতে রিটেইন আর্নিংস অ্যাড করলেন, আর বাকি টাকা ব্যালেন্স করার জন্য ক্যাশের অ্যাকাউন্টে ব্যালেন্স শিটে দিলেন, ক্যাশ ফ্লো বাড়তেছে। আই এম সেইং দ্য ওয়ার্ড এগেইন। আপনি অপারেশন শেষ করলেন, রিটেইন আর্নিংস বাড়লো, রিটেইন আর্নিংসের সাথে অ্যাডজাস্টেড ব্যালেন্স আপনার ক্যাশে বাড়লো, আপনার ক্যাশ ফ্লো বাড়তেছে। বাট আপনি ক্যাশ ফ্লো দিয়ে ক্যাশের টাকাটা দিয়ে ইকুইপমেন্ট কিনতেছেন, ইনভেন্টরি কিনতেছেন, আপনার ক্যাশ ফ্লো কমতেছে। সো পারচেজ অফ এনি ইনভেন্টরিজ or equivalent non-convertible assets is actually decreasing your cash flow. And at the same time, if you are just putting cash as a whole, cash equivalent assets as a whole in your company and basically keeping them on hold, that means that you are increasing your cash flow. Now, question হচ্ছে আপনি শুধু ক্যাশ ফ্লো বাড়াইলে আপনার কোম্পানির জন্য এটা ভালো সংবাদ না, ভালো সংবাদ না। এটাও একজন আনসার করছে যার জিসিজিপি ছিল 2.9। ক্যাশ ফ্লো বাড়াতে ভালো না, ভালো সংবাদ না। Yes, that's basically the answer. That's what the answer is saying. It actually depends. In real sense, there is no straightforward way to make a judgment
ক্যাশ ফ্লো বাড়লে আপনার কোম্পানির জন্য ভালো। যেমন ধরেন আপনি যদি সিম্পলি ধরতে চান বাংলাদেশের টপ 5টা কোম্পানির নাম যদি এখন আমরা বলি, বাংলাদেশের টপ 5টা কোম্পানির মধ্যে আছে এসিআই, স্কোয়ার, আর এরপরে হচ্ছে আরও কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানিজ আছে, আর ইন্টারন্যাশনাল দুইটা এমএনসি যা যা আছে এরা যারা বাংলাদেশের ফার্মা। আপনি যদি ইন রিয়ালিটি চেক করে দেখেন ওরা ভয়ের জন্য অন্যান্য কোনো জায়গায় ইনভেস্ট করবে, ভয় পায় ইনভেস্টমেন্ট রিটার্ন ভালো আসবে না, এই ভয়ের চোটে লাস্ট 15 বছর ধরে শুধু ক্যাশ ফ্লোই করতেছে এবং ক্যাশ জমেও যাচ্ছে। এইবার ওনাদেরকে আমি ঠিক 2021-এ বলছি, স্যার ডলার মার্কেট খারাপ হবে, আপনারা ডলার কিনে রাখেন, হয় ডলার কিনে রাখেন হেজ করার জন্য। ডলার করতে তো পারবে না, বিকজ তাদের তো পারমিশন নেই, অ্যাজ বিকজ সাচ হিউজ অ্যামাউন্ট অফ ডলার যদি, কারণ যেমন ধরেন এক একটা কোম্পানির টাকার অ্যামাউন্ট, আমি জানি এশিয়া একটা অ্যাকচুয়ালি যদি ভালো করে এখন বলি 31,000 কোটি টাকা ডিরেক্ট ক্যাশ করে গেছে এশিয়া, একদম জাস্ট ফ্রেশ ক্যাশ 31,000 কোটি টাকা, কোনো অ্যাসেটে কনভার্সন নেই, জাস্ট ক্যাশ করে আছে। এখন 31,000 কোটি টাকার ডলার যদি ওরা করে ফেলে তাহলে তো মার্কেট থেকে ডলার সরাতে যাবে, ওরা তো আবার এই ডলার করতে পারবে। ওদেরকে যেটা বলা হয়েছিল যে সেটা তাহলে আপনারা রিটেইল প্রজেক্টে ইনভেস্টমেন্ট দেখায় তারপরে ডলার কনভার্ট করবে, তারা এটা করলো। এবং এখন দেখেন তাদের 31,000 কোটি টাকা তখন 2021-এ যদি করতো প্রায় আপনার বিশাল একটা অ্যামাউন্টের ডলার আসতো, যেটা এখন 122 টাকা, এটা কিছুই না, কারণ 2021-এ ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 89 টাকা পার ডলার, এখন হচ্ছে অ্যারাউন্ড 89 টাকা, এখন 122 টাকা করে গভর্নমেন্ট রেট। বাইরে তো কথাই বলি, বাইরে গেলে তো কথাই বলতেছি। সো ইন রিয়ালিটি তারা তো এই কাজটা করো না। সো আপনার মেইন বিষয়টা হচ্ছে কখনো কখনো ক্যাশ ফ্লো করে রাখাটা বা বেশি ক্যাশ ধরে রাখাটাও ইজ আ প্রবলেম। আপনি ক্যাশ ধরে রাখবেন অনলি ততটুকু যতটুকু আপনার ওয়ার্কিং ক্যাপিটালে রাখবেন, দ্যাটস ইট। আপনার ক্যাশ অনলি ততটুকু আপনি ধরে রাখবেন যেটা আপনার ওয়ার্কিং ক্যাপিটালে রাখবেন। অ্যান্ড ইন ফ্যাক্ট আমরা ইউএস কোম্পানি, এইবার তো আমরা ইকুইটি ভ্যালুয়েশন করবো, আমরা বাংলাদেশের কোম্পানির সাথে ইউএস কোম্পানিরও অনেক ধরনের ফ্লড বের করার চেষ্টা করবো ইকুইটি ভ্যালুয়েশন করে, যে আসলে তারা যদি ইকুইটি ভ্যালুয়েশন করে এইভাবে তাহলে তারা আসলে কতটুকু ক্যাশ ধরে রাখা উচিত এবং কত অ্যাডিশনাল ক্যাশ তারা ধরে রাখা উচিত। এখন যেমন ধরেন ইউএস কোম্পানিরা, স্পেশালি ইফ ইউ আর টকিং অ্যাবাউট কোম্পানিজ লাইক অল দ্য বিগ টেক কোম্পানিজ লাইক অ্যাপেল অ্যান্ড অ্যামাজন, ওদের ক্যাশ যদি আপনি দেখতে চান মানে বাংলাদেশের ক্যাশ যত হবে তার চেয়ে বেশি ক্যাশ আছে, ঠিক আছে, বাংলাদেশের জিডিপি যত তার চেয়ে বেশি ক্যাশ ওদের পড়ে আছে। কিন্তু ওরা কেন এটা করতেছে না? এটা করতেছে না বাট জাস্ট বিকজ অফ মার্কেট রিস্ক, কারণ এখন লং টার্ম ট্রেডিং রেট অ্যাকচুয়ালি হাই। সো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে আমাদের সো লেটস কাম ডাউন ওভার হিয়ার। হ্যালো, ওকে, this is ABC Corporation and consolidated cash flow statement. আমরা consolidation এর সাথে মেইনলি cash flow statement এর রিলেশনশিপটাকে রাখবো। প্রথম টার্গেট হচ্ছে net earnings. ওকে, রিফাত বলেন, why do I add back depreciation and amortization? আমি depreciation and amortization add back করব কেন? আসবো তো সবার জন্য, সমস্যা নেই। হ্যাঁ, আমি এগুলো মুখস্থ করেছি, একদম, মানে এগুলো মাথায় থাকবে না, ক্লাসে পাস করবে না, এগুলো মুখস্থ করেছি। নট অনলি দ্যাট, ওটা তো অন্য লজিক, আমি আরও মুখস্থ করেছি, আমি আরও ডিপে ঢুকেছি। এখানে এই যে বেশ কিছু বাংলা বসে আছে, এরা মুখস্থ করতে না আমার কাছে, মানে এমনভাবে ঢুকাইছি এটা হ্যামারিং করছি মাথায়, এটা না করলে পাস করতে হবে, এভাবে করেছি। ওইটা 440-তেও ঢুকেছি, 410-এও ঢুকেছি, তাও মুখস্থ করেন। We add back depreciation and amortization because any asset that is being depreciated is in utilization
And as because any asset that actually remains in utilization gives capitalization. And if it basically provides capitalization, so all the total expense of loss of money should be added back as a cash flow to the company. আবার বলছি, আপনি 100 টাকার একটা অ্যাসেট ইউজ করেন, আপনার 100 টাকার অ্যাসেট 10 বছর যায়, 1 বছরে সে 10 টাকা করে তার ভ্যালু লস করে। 1 বছরে সে যদি 10 টাকা করে ভ্যালু লস করে, ওই 10 টাকার ভ্যালু লসের এগেনস্টে সে 10 টাকার বেশি ক্যাপিটালাইজেশন করতেছে, এবং যেহেতু সে 10 টাকার বেশি ক্যাপিটালাইজেশন সে করতেছে, ওই 10 টাকাটা আপনার কোম্পানির জন্য পজিটিভ ক্যাশ হিসেবে রয়ে যাচ্ছে, কারণ তার ইউটিলাইজেশনে 1 বছরে থাকতেছে। এই কারণে ইউ অ্যাড ব্যাক ক্যাপিটালাইজেশন। It's not because of the word non-cash expense. It's because of the word of the utility for the asset. এগুলা স্যার একদম মাথায় টপ টু বটম রাখতে হবে ফাইন্যান্সিয়াল টেকনিক্স। স্যার আমি তো এটাই বললাম, আপনি একটু ফাইন্যান্সিয়াল ল্যাঙ্গুয়েজে বলুন। আমাকে তো ওভাবেই বলতে হবে স্যার, কি করব স্যার, আমাকে বলতে তো ওভাবেই হবে, কারণ না হলে তো ওই যে অর্গানাইজেশনের বস যেগুলো বসে আছে না, ওরা বলবে গেট আউট, বলতে ওভাবেই হবে স্যার। আমার আপনার কথার সাথে কোনো দ্বিমত নেই, আমি ওখানে বসে থাকি, আমি বলবো, ওরা তো করবে না, মানুষগুলো ভালো না। ওকে, নেক্সট, subtract increase in accounts receivable. Why? Accounts receivable বাড়া মানে কি? When there's more cash that I don't have in hand, but there's I basically should receive or unrecognized. Accounts receivable আমি টাকা পাওয়ার কথা, এটা যদি বেড়ে যায় তার মানে আমি টাকা আরো বেশি পাচ্ছি না, এই কারণে সাবট্রাক্ট, ঠিক আছে। নেক্সট, সাবট্রাক্ট ইনক্রিজ ইন ইনভেন্টরি যদি বাড়ে, ক্যাশ দিচ্ছি বলে বাড়ে, সো ইনক্রিজ ইন ইনভেন্টরি। সাবট্রাক্ট ইনক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্সেস। এখন আপনি যদি এখানে পজিটিভ ওয়ার্ডটা দেখেন, আমি যখন সাবট্রাক্ট বলার পরে এখানে যদি আমি পজিটিভ দেখি, আসলে ঘটনাটা কি হচ্ছে? আসলে ঘটনাটা হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমতেছে। ওকে, রিমেম্বার ইট ইন আদার ওয়ে। So in this term, whenever I'm saying the word subtract increase in accounts receivable, এবং এটার পরে যদি আমি রাইট সাইডে পজিটিভ ব্যালেন্স দেখি, তার মানে হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল কমতেছে, এই কারণে আমার ওখানে পজিটিভ ব্যালেন্স আছে, ঠিক আছে। ঠিক এই জায়গায় আপনি দেখেন সাবট্রাক্ট ইনক্রিজ ইন ইনভেন্টরি, এখানে নেগেটিভ ব্যালেন্স মানে ইনফ্যাক্ট রিয়েলিটিতে আপনি ইনভেন্টরিজ বাড়াচ্ছেন। দিব্য বেশি মনে করতেছেন, ঠিক আছে, দেখে মনে হচ্ছে আপনি বোর হয়ে গেছেন, পারি স্যার, কি বলছেন স্যার। Subtract increase in prepaid expenses and other assets. সবাই এদিকে দেখেন, prepaid expenses and other assets. প্রথম কোশ্চেন হচ্ছে যে আদার অ্যাসেটস এর পার্টটা আমাদেরকে খুব ভালো করে, এখন আমি আসলে অনেকগুলো ফোর্টে নিয়ে লিখে হচ্ছে আমার আদার অ্যাসেটস এর কাজ। আদার অ্যাসেটস আমরা যখন মেনশন করি, ইন রিয়েলিটি যদি আপনি শুধুমাত্র কোম্পানি অপারেশনসকে ধরেন, কোম্পানি অপারেশনস আদার অ্যাসেটস করে দিন আসে। Yes, that's true. But আরেকটু লজিক্যালি বলেন কেন? আদার অ্যাসেটস কোম্পানি অপারেশনসে কখনো আসে? আপনি কারেন্ট অ্যাসেটস নেন, ফিক্সড অ্যাসেট নেন, ইভেন আছে ইনভেস্টমেন্টস নেন, কিন্তু বিজনেস অপারেশন আদার অ্যাসেটস কোনো ঢুকে দেখছেন? এর মানে হচ্ছে যখনই আপনার আদার অ্যাসেটস বাড়বে, আপনার ক্যাশ ফ্লো কমবে, কারণ এটা কোম্পানি অপারেশনের সাথেই কোনোভাবে লিঙ্ক, কারণ আপনি ক্যাশটাকে সময় করতেছেন বা ইনক্রিজিং দ্য আদার। ঠিক একইভাবে যখন আপনার প্রিপেইড এক্সপেন্স শব্দটা আসছে, ইউ আর অ্যাকচুয়ালি পেইং আপ মোর এক্সপেন্সেস, প্রিপেইড এক্সপেন্সেস আর্লি। সো দিস থিংস যদি নেগেটিভ হয়, অবভিয়াসলি তার মানে সেটা বাড়তেছে। এইভাবে করে আপনি যদি দেখতে থাকেন, প্রত্যেকটা আইডিয়াকে আপনার প্র্যাকটিক্যালি দেখতে হবে সে আসলে ক্যাশ ফ্লো করতেছে নাকি করতেছে না, সেটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। এটা নিলেন, ফাইনালি ইউ গেট। Remember that our most important part is cash flow from operations, CFO.
Most important part is cash flow from operations. Investments, financing, they are important as well, but our most important part is cash flow from operations because that is like a core business part. And business a core part can be. এখন অনেকে আমাকে বলবে স্যার ইনভেস্টিং অ্যাক্টিভিটিকে আপনি কোর ইনভেস্টমেন্ট পার্ট বলবেন না, অবশ্যই এটা ইনভেস্টমেন্টের পার্ট, কিন্তু ওটাকে একটু সেপারেট সেকশনে আমরা রাখবো, ওটাকে আমরা ডিরেক্ট সেকশনে আনবো। সো মেইন টার্গেট হচ্ছে এটা আমাদের ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনসটাকে আমরা প্রথমে নিই। নেক্সট আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিসটা তাহলে কী কী হচ্ছে? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসকে সবার আগে আপনারা যেভাবে কনসিডার করবেন সেটা হচ্ছে look towards any short-term investments, look towards purchases of long-term investments or long-term equipments, and finally, this is an important word, proceeds from dispositions of property, plant and equipment. Our question is, a proceeds from dispositions of property, plant and equipment এর মানে কি? ধরে নেন আপনার কিছু অ্যাসেটস আছে, বিজনেস অপারেশনসের পার্ট দ্বারা আপনি তাদেরকে বিক্রি করে দিচ্ছেন। When you do that, when you sell them out, in each year you probably get some additional money for you by selling them out. This is called as proceeds from dispositions of property, plant and equipment. So short-term activities, purchases of property, plant and equipment, which are generally all negative. কখনো কখনো এটা পজিটিভও হয় কারণ আপনি দুইটার নেট ব্যালেন্সিং করেন, নেট ব্যালেন্সিং করে অ্যাকচুয়ালি কিছু থাকে, বাট purchases is obviously going to be a negative cash flow. So that is going to be net cash used in the investing activities. Finally, it will come down to financing activities. ঠিক আছে? আমরা পুরো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে বেসিক্যালি যাওয়া শুরু করব। সো রিপেমেন্ট অফ ডেট, আপনার যতগুলো রিপেমেন্ট অফ ডেট আছে, যেমন ধরেন এটা কখনো কখনো জিরো হতে পারে, এই ইউজ করে নেট ক্যাশ ফ্লো ফাইন্যান্সিং। সো অল দিস থিংস, cash flow from operating activities, cash flow from investing activities, and net cash used in financing activities. So সবগুলা কি করব? এখানে দেখেন, এই জায়গায় দেখেন B12, B18 and B26. B12 এ কে আছে? উনি আছেন। B18 এ উনি আছেন and B26 এ। সো আমরা এই সবগুলাকে প্লাস মাইনাস করে I get what is my changes in cash balances. প্রত্যেক বছর আমার ক্যাশ ব্যালেন্সে কতটুকু চেঞ্জ থাকছে। That's basically my cash flow statement. Okay? বুঝতে পারতেছেন? Understood? Simple idea. আমি এখন আপনাকে আবার কোশ্চেন করবো, আমার ইনকাম ট্যাক্সের ইস্যুটা কিভাবে আসবে? Generally, income taxes comes around from everybody understand it. Income taxes comes around from your net income. আপনি আপনার নেট ইনকাম যত আসতেছে কোম্পানি থেকে, সেখান থেকে based on your income percentage, you actually provide a percentage of income as your income tax. So income taxes are first over here, and তারপরে আপনি দেখবেন আপনি আপনার ইন্টারেস্ট পেমেন্ট বছরে কত করেন। So income taxes and interest payment করার পরে you get the idea of your income tax rate. So এখন আমি দেখি income tax rate টা কিভাবে আসবে। Everybody watch it. Here you actually are considering B32 at first, then you are actually considering B4. Watch this. What is B4? B4 is your net earnings. Net earnings plus B32 হচ্ছে net earnings plus your income tax B32. So B32 divided by B4 plus B32 would give you your income tax percentage. So এটা হচ্ছে ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ বের করার একটা প্রসেস। আমার আসলে ইনকাম ট্যাক্স পার্সেন্টেজ বের করা নিয়ে খুব একটা ডিটারমিনেশন করতে হবে না, বিকজ এভরি কোম্পানি, if you are talking about a Bangladeshi company even also, you would know what is its tax rate. Simply লঙ্কা বাংলা বিডিতে গেলে আপনি ওটার ট্যাক্স রেট একটা বুঝতে পারবেন। ঠিক আছে, আমরা সেই ট্যাক্স রেট ধরেই বুঝি। নাও ওকে, প্রথম বিষয় ক্যাশ ফ্লো এবং ফ্রি ক্যাশ ফ্লো মাঝখানে প্রধান ডিফারেন্স। ক্যাশ ফ্লো এবং ফ্রি ক্যাশ ফ্লো মাঝখানে প্রধান ডিফারেন্স একদম বেসিক কোশ্চেন। Simple. A free cash flow
will not consider any sort of investments for short-term purposes. Watch. Any kind of financing activity for short-term and any kind of short-term investments are missing. এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে মেইন ক্যাশ ফ্লো থেকে ফ্রি ক্যাশ ফ্লোকে আলাদা, কিন্তু পুরা অপারেটিং অ্যাক্টিভিটির মতোই থাকবে। মেইন পারচেজ অফ প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট, কেন? কারণ এইটা একটা পিরিয়ডে এক্সটেন্ড করতেছে না, মাল্টিপল পিরিয়ডে যাচ্ছে। ফ্রি ক্যাশ ফ্লো সবসময় তাদেরকে কনসিডার করতেছে যারা মাল্টিপল পিরিয়ড এক্সটেন্ড করবে। All the operating activities are going to extend in multiple periods. All the investing activities which are extending in multiple periods. But financing activity কখনোই মাল্টিপল পিরিয়ড এক্সটেন্ড করে না। আপনারা কোশ্চেন করবেন স্যার কিভাবে? আপনি তো স্টকস কিনতেছেন পরের পিরিয়ডে হয়ে যাচ্ছে। General idea is that here if you do look at it, stocks repurchase when this period should not be a part. Dividends paid when this period. Proceeds from issuance of stock when this period. Proceeds from revolving credit facility borrowings this period. And repayment of debt this period. So any kind of activities which are associated with this period, they do not become a part of free cash flow. Easiest way of determination and the easiest process. Free cash flow after interest adjustments, add back after tax net interest, এটা ঢুকবেন, free cash flow চলে আসছে, net income space and basically income statement এর value চলে আসছে। তো এই দুইটা ভ্যালু বেসিক্যালি আপনার সবসময় সেমই থাকে। ওকে, So financing activities to থাকছে না, উপরে invest শর্ট টার্ম ইনভেস্টমেন্টস, নেট শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হচ্ছে এটা হচ্ছে এখন জেনারিক প্রসেসে আমরা কাজ করতে। আচ্ছা, আইদার ওয়ে আমরা এখন আমাদের একটা জরুরি কাজ শেষ করবো, এটা হচ্ছে কর্পোরেশন ভ্যালুয়েশন। এটা তো সবাই করছে, এরকম একজন নাই যেটা আমরা করি না। উই হ্যাভ স্টাডিড দিস অল অফ আস। আজকের পরে আমাদের ফার্স্ট কুইজ হবে নেক্সট উইক মানডে। ঠিক আছে? হ্যাঁ, আমি আসছি, এক্সাম থাকার দরকার নেই। আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি। কুইজ আপনাদের হ্যান্ড রিটেন, তার মানে হচ্ছে আপনাকে না, আমি বলি এখানকার ফর্মুলা, এখানে কুইজ যেটা হবে এই ভ্যালুয়েশন প্রসেসের উপরে আপনি মেনশন করবেন। আমি আজকে যেমন ধরেন হোয়াট ইফ ফর্মুলা বেসিক্যালি অ্যাপ্লাই করে দেখাবো, হোয়াট ইফ অ্যানালাইসিসটা কীভাবে হচ্ছে এবং এটার ব্যাকগ্রাউন্ড কী সেগুলো কুইজ। এগুলা এক্সপ্লেনেশন জি, মানে হোয়াট ইফ হওয়ার কারণে কেন কিভাবে চেঞ্জ হচ্ছে, কোন পার্সেন্টেজটা থাকার কারণে কখন বেশি আসতেছে কম আসতেছে। যদি আপনার ওয়াক বেশি হয় তাহলে কেন ওয়াক এবং লং টার্ম গ্রোথ যেটা সেম হওয়ার কারণে এখানে এলএমএফ আসতেছে। ঠিক আছে, এই জায়গায় এলএমএফ কেন ভ্যালু করে এই 12% পর্যন্ত এখানে ছিল, আপনার এই 10% 9%-এর ভ্যালুর পরেও আপনার ওয়াক ভ্যালু এত বেশি কেমন আসতেছে। আমরা কি টার্গেটে ওয়াক করি, অ্যান্ড এট দ্য সেম টাইম আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং ভ্যালু পার শেয়ার কখন সবচেয়ে বেশি থাকবে, সেই সব আন্ডারস্ট্যান্ডিং এর অ্যান্সার আপনাকে দিতে হবে। সো রেকর্ড, রাইট, স্টার্ট। এরপর আমরা হ্যাঁ লিখতেও হবে, কারণ এখন এটা যদি মাথায় ঢুকে তখন যেটা হবে কি, আপনি যখন আমি যখন মেইন ইকুইটি ভ্যালুয়েশনটা দিব, ওই ইকুইটি ভ্যালুয়েশনের সময় আমার সলভ করবে, কারণ ইউ আর অলরেডি হ্যাভিং দ্য নলেজ ইন ইউর ইকুইটি ভ্যালুয়েশন, দেন আই এম গোনা হিট অন দ্য মেইন পজিশন অফ দ্য ইকুইটি ভ্যালুয়েশন। কারণ ইকুইটি ভ্যালুয়েশন আপনার অ্যাকাউন্টিং আর অনেক অ্যাডিশনাল আন্ডারস্ট্যান্ডিং দিয়ে করতে হবে। ঠিক আছে, ড্যান্স চলতেছে বড় আজব বিষয়, আমার সাথে কিছু নিতে থাকে। হ্যাঁ, আমার মতো একটা টিচার বলে আল্লাহ। অলরাইট, ফার্স্ট থিং ইন আ কোম্পানি ভ্যালুয়েশন সবচেয়ে জরুরি পোর্শন যেটা, সেটা বোধহয় লাস্ট ক্লাসে একবার করে দিয়েছিলাম, সেটা হচ্ছে দিস থিং। এটাকে যেটা আমরা বলি সেটা হচ্ছে আমরা ফ্রি ক্যাশ ফ্লো। ফ্রি ক্যাশ ফ্লো কোথা থেকে আসতেছে? ফ্রি ক্যাশ ফ্লো ইজ কামিং রাইট ফ্রম দেয়ার। ওকে,
এভরিবডি ওয়াচ 2012 এর লাস্ট ফ্রি ক্যাশ ফ্লো যেটা আসছে সেটাকে আমি আমার ফ্রি ক্যাশ ফ্লো হিসেবে এখানে ধরে দিয়েছি। অলরাইট, এখন দেখেন আপনার গ্রোথ রেট আসছে হচ্ছে 8%, আপনার লং টার্ম গ্রোথ রেট আসছে 5%। সো আমরা এখানে আমাদের লং টার্ম গ্রোথ রেট অথবা এফসিএফ অপটিমিস্টিক অ্যাবাউট শর্ট টার্ম গ্রোথ রেট এখন আমরা দেখি। আমরা আসলে এরা না খুব বাজে, they don't know anything, cheap, so bad, I don't know. এই 10.33%, ওকে, আমরা 10.33% নেব এটাকে, ঠিক আছে। তারপরে দেখেন আপনার লং টার্ম এফসিএফ গ্রোথ রেট, লং টার্ম গ্রোথ রেট আপনার যেটা আছে, আপনি যদি ইউএস মার্কেটকে, স্যার এখানে বোধহয় ইউএস মার্কেটকে কনসিডার করে দেখাইছে, ঠিক আছে। ইউএস মার্কেটে বিকজ এডিসি কর্পোরেশনকে আমার যতটুকু সম্ভব স্যার ইউএস মার্কেটে একটা পার্টিকুলার কর্পোরেশনকে কনসিডার করে দিয়েছে। সো এখানে দেখেন আপনার লং টার্ম এফসিএফ গ্রোথ রেট যেটা আছে সেটাকে আমরা কনসিডার করতে পারবো। দ্যাটস ওয়ান আনাদার ভ্যালু। এন্ড দেন আমরা এখানে আপনার লং টার্ম গ্রোথ রেট ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, আমি মোস্টলি আপনার যা যা আছে ওয়াও দ্যাটস ব্যাড, ভালো বাড়ছে 4.41। আসলে ইউএস মার্কেটে ট্রাম্পের মতো একটা গাধা থাকার কারণে আর কোনো লাভই হচ্ছে না। সরি, এটা রেকর্ডিং করলাম। থিঙ্ক অ্যাবাউট ইট, জাস্ট ট্রাম্প থাকার আগে এই ট্রেজারি ইল্ড রেট ছিল 2.93%, জাস্ট 1.5 বছর হয়েছে 4.41% নিয়ে গেছে। তো আপনি যদি সেটা চিন্তা করে দেখেন নর্মাল বিজনেস গ্রোথ হওয়ার পার্সপেক্টিভে আপনি যদি এখন ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালের সাথে আপনার লং টার্ম গ্রোথ রেটকে দেখেন, অ্যাকচুয়াল আপনার রিস্ক প্রিমিয়াম কতটুকু কমতেছে, প্রায় 1.5% তো অলরেডি ড্রপ করছে, 1.5% তো অলরেডি ওনাদের কাছ থেকে নাই। সো 1.5% যদি অলরেডি ওনাদের কাছ থেকে না থাকে, হোয়াট এভার ইউ টেল দেম, 1.5% ইজ নেভার গোনা মেক এনিবডি হ্যাপি, ঠিক আছে। আপনি তো আমার 1.5% টাকাই নিয়ে যাচ্ছেন, আমি কীভাবে হ্যাপি, মানে আয়দার বাকি কথা বলছি, মানে ইনস্যানিটি এট ইটস হাইয়েস্ট। আচ্ছা, আমরা এটাকে ধরে নিলাম ধরেন 12.35%, ওকে। সো আমরা এখানে আপনাদের এখানে একটু ডিফারেন্ট ভ্যালুস দিয়ে আমি কাজ করতেছি। আমি বললাম যে আমার গ্রোথ, কারণ আমি ইউএস গ্রোথ রেট অ্যান্ড ইউএস এক্সাক্ট ট্রেজারি ইল্ড রেট এই দুটোকে কনসিডার করে নিয়ে আসতেছি। আমার ওয়েটেড অ্যাভারেজ পার্সেন্টেজ, ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল 12.35%, কারণ আপনার এর নিচে গেলে আসলে ওর জন্য প্রফিটেবল এনিমোর থাকবে না। আর গ্রোথ পার্সেন্টেজ অনেক বেশি হাই থাকবে, কারণ S&P 500 এর গ্রোথ রেটের চেয়ে নিচে গ্রোথ রেট আপনি নিয়ে কোনো লাভ হবে না কোনো কোম্পানির জন্য। কোনো কোম্পানি যদি সেইটা করে তাহলে ইটস বেটার টু ইনভেস্ট ইন S&P 500। সো বেসিক্যালি আই এম গোনা গেট ইয়ারলি 10.33% রিটার্ন, দ্যাটস ফাইন না ফর মি। এনিওয়ে, আমার সাথে কাজ করলে ডিফারেন্ট ইস্যু, আমি 1% দিয়ে দিই, 1% না দিলেও 0.5% অ্যাভাবের নিচে তো আমি দেবো, 1.0%। এটাই তো দেখাতে যাচ্ছে খেলা। আর হবে আমি বুঝে গেছি সমস্যা নাই। লেটস সি এখন এই জায়গায় দেখেন কি কি ভ্যালু আসতেছে। প্রথম কোশ্চেন হচ্ছে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমার ইয়ারগুলো কি কি আছে। সো ইয়ারটা দিয়ে আমি এখন যেটা করার চেষ্টা করবো সেটা হচ্ছে আমি কোন বছরগুলোকে দেখি, 2013, 2014, 15, 16, 17, 18, ওকে। আমি 18 পর্যন্ত নিলাম, এটার পিছনে একটা কারণ আছে, আমি কারণটা বলে আমি 18 পর্যন্ত নিলাম, ঠিক আছে। আমি আমার মতো করে করতেছি, আমি ঠিক স্যারের মেথডটাকে এখানে ওইভাবে ফলো করতেছি, বাট আমি আমার মতো করেই করে দেখানোর চেষ্টা করবো। সো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি দেখানোর চেষ্টা করবো আমার ক্যাশ ফ্লোগুলো কী কী হবে। সো হোয়াট ইজ দিস ক্যাশ ফ্লো?
This cash flow would be nothing else but that particular free cash flow that actually ended for year 2012. ঠিক আছে? And I am actually considering these values. So now let's see আমার এখানে ভ্যালুসগুলো কি কি আসছে। So আমি এখানে দেখেন স্যার যেটা করেছে সেটা হচ্ছে যে B2 multiplied by 1 plus B3. So this is basically B2 multiplied by the growth rate. So আমরা প্রত্যেক বছরে additional growth rate-টাকে basically consider করব। So first thing, this is my B2 multiplied by bracket of 1 plus the B3 percentage. ঠিক আছে? আমি আমার B3 percentage-টাকে দিলাম, সেই percentage-টাকে basically consider করে আমি proceed করা শুরু করব। So that's the first one. So এই জিনিসটাকে দিয়ে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই ভ্যালুটাকে পার্মানেন্ট করব টু দ্য পাওয়ার অফ, এখন দেখেন উপরে আমি পাওয়ার দিচ্ছি, ঠিক আছে? আই নিড দ্য পাওয়ারস। সো আমি প্রথমে এখানে 1 দিলাম, 1 দিয়ে আমি করি, এখন আপনি দেখেন আমি এই জায়গায় যেটা করবো সেটা হচ্ছে 1 2 এরকম করে আমি নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনারা এইটা করে আসেন, ইটস ইম্পর্টেন্ট এজ ওয়েল। আমি 6 পর্যন্ত যাচ্ছি। আমি এখন আপনি আমাকে কোশ্চেন করবেন স্যার 6 পর্যন্ত কেন যাচ্ছেন? 6 পর্যন্ত যাওয়ার একটা রিজন আছে। I need the terminal value. Because of the terminal value, I am going to proceed. ওরা লাস্ট সেমিস্টারে করে আসে টার্মিনাল ভ্যালুর জন্য আমরা যে প্রসিডিংটা দিয়ে আনছি, ঠিক আছে? সরি মাই ব্যাড, কোথায় কন্ট্রোল হচ্ছে বুঝতে পেরেছি, আমারই অযোগ্যতা, আমি কি আমি ছিলাম, সরি আমি আসলে এক্সেল পারি না, আপনারা আমাকে শিখাই দিন, ঠিক আছে? আইদার স্যার এখানে বললো আমি এই 6th ইয়ারটাকে একটা অ্যাডিশনাল কারণে ধরতেছি, ওটাকে আমি আমার টার্মিনাল ভ্যালু প্লাস গ্রোথ ভ্যালুর সাথে বেসিক্যালি অ্যাড করছি। সো সবাই দেখেন আপনার কাছে ক্যাশ ফ্লো চলে আসছে। এগেইন আমি রিপিট করতেছি, আমি যেটা নিলাম সেটা হচ্ছে আমি আমার ফার্স্ট ক্যাশ ফ্লো ভ্যালুটাকে নিলাম, ক্যাশ ফ্লো ভ্যালুটাকে আমি মাল্টিপ্লাই করতেছি 1 প্লাস দ্য গ্রোথ রেট পার্সেন্টেজ, গ্রোথ রেট পার্সেন্টেজটাকে নিয়ে গ্রোথ রেট পার্সেন্টেজটাকে আমি 1 প্লাস গ্রোথ রেট পার্সেন্টেজ টু দ্য পাওয়ার অফ আমার উপরে যত পাওয়ার অফ ইয়ার আছে সেই পাওয়ার অফ ইয়ার দিয়ে আমি মাল্টিপ্লাই করে আমি এখানে ভ্যালুটা নিয়ে আসবো, ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি মাই ক্যাশ ফ্লো ভ্যালু। নাও হোয়াট ইজ দ্য নেক্সট থিং? আমার ক্যাশ ফ্লো ভ্যালু যখন আমার কাছে বের হয়ে আসবে, তারপরে আমার কাছে যেতে হবে অ্যাডিশনাল জিনিস যেটাকে আমি বলি টার্মিনাল ভ্যালু। না আমার কোশ্চেন সেকেন্ড, টার্মিনাল ভ্যালু আমার কাছে কিভাবে আসবে? সবাই এই জায়গায় দেখেন এখানে টার্মিনাল ভ্যালুটা কিভাবে করা হয়েছে। টার্মিনাল ভ্যালুর একটা অ্যাডিশনাল বিষয় আছে যেটা আমি এখানে একটা ছোট্ট জায়গায় একটা ছোট্ট ভুল করছি, যে ভুলটাকে আমি কারেক্ট করব। দেখেন এই জায়গায় till here they were all using B3. You see till 2017 they were all using B3. 13 14 15 16 17 5 বছরের জন্য তারা B3 used. What happened in the last year? After 5 years, it's actually considered and a in the process যে আপনি 5 বছর পর্যন্ত যে গ্রোথ রেটটাকে পাবেন দ্যাট ইজ জেনারেলি হোয়াট ইট উড বি, বাট এরপরে আপনার যে এই গ্রোথ রেট থাকবে দ্যাট ইজ জেনারেলি নট গোইং টু বি পসিবল। সো আমরা তারপরে করে কি এখানে একটা হ্যান্ডস অন রুল আছে, এটাকে আমরা রুল অফ থাম বলি, সেটা হচ্ছে আপনার যত গ্রোথ রেট হবে, গ্রোথ রেট যত হবে তার হাফে আপনার ইল্ড রেট চলে আসবে। কিন্তু আমরা যেটা কনসিডার করার চেষ্টা করবো অ্যাজ বিকজ আপনি এখানে দেখেন লং টার্ম গ্রোথ রেট যেটা আসতেছে, লং টার্ম গ্রোথ রেট ফর ইউএস মার্কেট ইজ অলওয়েজ গোইং টু বি দিস পার্সেন্টেজ। সো আমরা আমাদের লং টার্ম গ্রোথ রেটে যতটুকু থাকবে এর চেয়ে নিচে কখনোই যেতে পারবো না। আমি এই লং টার্ম গ্রোথ রেটটাকে কনসিডার করবো। সো ফর দ্য লাস্ট ভ্যালু we are not going to use this one, ঠিক আছে? ফর দ্য লাস্ট ভ্যালু we are going to use something different. আমরা অন্য আরেকটা ভ্যালু ইউজ করবো এবং অন্য একটা পার্টিকুলার টার্ম ইউজ করবো। আমরা ইউজ করবো এই লাস্ট ফাইনাল যে লং টার্ম গ্রোথ রেট, অ্যান্ড এটার সাথে ইউজ করবো হচ্ছে ঠিক আগে যে আমি যতটুকু গ্রো করছি, ঠিক আছে? এই ভ্যালুটাকে আমি নিয়ে আসবো। দিস ভ্যালু এবং এই ভ্যালুটাকে আমার আর টু দ্য পাওয়ার করার কোনো দরকার নাই, কারণ আমি এটা 6th ভ্যালুতে দিচ্ছি, আমি এটাকে জাস্ট 5th ইয়ার থেকে 6th ইয়ারে দিচ্ছি। সো আমার 5th ইয়ারে অলরেডি এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে আমি গ্রো করাবো 4.42% অথবা লং টার্ম ইল্ড রেট দিয়ে, আর এইটাকে আমি যখনই গ্রো করাবো আই এম গোনা গেট ইনটু দিস পার্টিকুলার পজিশন, ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি মাই ক্যাশ ফ্লো।
Sir, K7. হ্যাঁ আমি K7. এ এ স্যার K7. কে 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 এখানে তো বেসিক্যালি হচ্ছে আমার ইয়ে জাস্ট উপরে আমার যত পাওয়ার আছে ওইটাকে আমি একটু পাওয়ার দিয়ে দিচ্ছি J3 হচ্ছে এই যে J3 হচ্ছে এই যে 10.3%। আবার দেখেন 6 নাম্বার পিরিয়ডে আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে ঠিক আগের পিরিয়ডে আপনার ফাইনাল যে ক্যাশ ফ্লো ভ্যালু আসছে সেই ক্যাশ ফ্লো ভ্যালুটাকে 1 প্লাস আপনার এখানে লং টার্ম ইন রেট দিয়ে গুণ করে আপনি যেটা পাবেন সেটা আপনার 6 নাম্বার পিরিয়ডের লাস্ট ভ্যালু। ঠিক আছে, এখন দিস ইজ ইউর টার্মিনাল ভ্যালু। এরপর আমি যেটা করবো সেই টার্মিনাল ভ্যালুটাকে আমি এখান থেকে নেব, এই ভ্যালুটা নিলাম, দেন আই এম গোনা ডু ইট ইন দিস ওয়ে। You see, I already have a particular weighted average cost capital. আমি আমার weighted average cost capital নিব এবং আমি আমার weighted average cost of capital থেকে আমি আমার লং টার্ম গ্রোথ রেটটাকে বাদ দিব। যখন আমি বাদ দিব, I am gonna get to have a particular value. এখানে দেখেন আমি অ্যাকচুয়ালি আমার একটা পার্টিকুলার টার্মিনাল ভ্যালু এখানে পাচ্ছি। সো আমার যেই ভ্যালুটা ফাইনাল 6th ইয়ারের জন্য ছিল সেই ভ্যালুটার একটা পার্টিকুলার টার্মিনাল ভ্যালু আমার কাছে এখানে আসতেছে। ঠিক আছে, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এইটা যখনই আমি এটা করলাম, ইনফ্যাক্ট এটা করার সাথে সাথে 27 চলে গেছে, 2018 কিন্তু সে নাই, এটা 2018 আমি এটা বলতেছি, আমি কামিং ব্যাক টু দ্যাট। পয়েন্ট হচ্ছে এটা যে আমার এই টার্মিনাল ভ্যালুটা এই জিনিসটাকে রিডাকশন করার সাথে সাথে সে বেসিক্যালি 2017 চলে গেল। নাও এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে টোটাল ক্যাশ ফ্লো। ওকে, সো আমি যখন আমার টোটাল ক্যাশ ফ্লোতে ক্লিক করবো, টোটাল ক্যাশ ফ্লোগুলো আমার যেটা আসবে সেটা হচ্ছে এই ভ্যালুটা। এখানে আমার অল দ্য ভ্যালুজ আর গোনা গো টিল 2016, আমি 2016 পর্যন্ত। কিন্তু 2017 এর ক্ষেত্রে আমার যেটা হবে সেটা হবে দিস ভ্যালু প্লাস দিস পার্টিকুলার ভ্যালু ইজ গোনা গিভ মি মাই টোটাল ক্যাশ। ঠিক আছে, এখন আপনারা কোশ্চেন করতে স্যার লাস্টেরটা কেন? কারণ লাস্টের যে 6 বছরের সময় আমি যে 2018 এর টাইমে আমি যে ফাইনাল টার্মিনাল ভ্যালুটাকে পাইছি, এটাকে যখন আমি আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এবং আমার লং টার্ম ইল্ড রেটের সাথে ডিফারেন্স করে ভ্যালুটাকে বের করে নিয়ে আসছি, সাথে সাথে আমি যেটা পাইছি সেটা 2017 এর ভ্যালু হয়ে গেছে। এই দুটা ভ্যালুকে আমি 2017 এর পাচ্ছি, বুঝতে পারতেছি? তো দ্যাটস বেসিক্যালি মাই টোটাল 2017 ভ্যালু। না when I get that, এরপর এখন আপনারা দেখেন এই জায়গায় ওনারা কি করছে, ওনারা সিম্পলি এখানে এনপিভি করে এন্টারপ্রাইজ ভ্যালুটাকে বের করে আসছে। আমরা এন্টারপ্রাইজ ভ্যালুকে আমরা এখন বের করার চেষ্টা করব, দেখি আমাদের এন্টারপ্রাইজ ভ্যালু কিভাবে আসে। এখানে এন্টারপ্রাইজ ভ্যালুটা যেভাবে আসছে সেটাকে ভালো করে এন্টারপ্রাইজ ভ্যালুটাতে ওনারা যেটা করছে সেটা হচ্ছে এনপিভি ক্লিক করছে, তারপরে B5। Now remember this thing, this is a pretty important thing. It is always going to be based on the weighted average cost of capital percentage. Everybody remember this thing again. It always weighted average cost of capital percentage এর বেসিসেই হবে। সো আমার এন্টারপ্রাইজ ভ্যালুর ফার্স্ট হচ্ছে weighted average cost of capital percentage, এর নেক্সট হচ্ছে all my terminal cash flows। ঠিক আছে, when I get all those things, then I'm going to multiply them. When I do multiply them 1 plus B5 to the power of 0.5. Why 0.5? Because আমি যেটা করতেছি সেটা হচ্ছে এই ভ্যালুটা স্কয়ার রুট করার চেষ্টা করতেছি। ঠিক আছে, সো আমি এই ভ্যালুটা স্কয়ার রুট যখনই করার চেষ্টা করব সেটা হবে এভাবে। সো আই এম গোনা গো টু NPV, ক্লিক অন দ্যাট। ফার্স্ট থিং আমি আমার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল নিব, নেওয়ার পরে আমি আমার টোটাল ক্যাশ ফ্লো ভ্যালুটাকে নিব, টোটাল ক্যাশ ফ্লো ভ্যালুটাকে আমি নিছি, then to the power of multiplied by 1 plus again আমি চলে যাব হচ্ছে আমার weighted average cost of capital percentage to the power of 0.5। ঠিক আছে, আমি যখনই এটাকে করব আমার এন্টারপ্রাইজ ভ্যালু বের হয়ে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? অলরাইট, দ্যাটস হোয়াট ইট ইজ।
ভ্যালু বেশি আছে কথা না এখানে তো পার্সেন্টেজ ডিফারেন্স আইদার সমস্যা নাই ও না আচ্ছা ওকে বুঝতে পারছি কোন জায়গায় ভ্যালু আছে এই পার্সেন্টেজটা ডিফারেন্ট তো এই কারণে একটা বেশি রেট ডাজন্ট ম্যাটার আইদার আমাদের এখানে এন্টারপ্রাইজ ভ্যালু চলে আসছে এখন আমরা যেটা করব আমাদের এন্টারপ্রাইজ ভ্যালু দিয়ে আমরা যেটা করতে পারি এখানে অ্যাড ব্যাক সিকিউরিটি সাবট্রাক্ট অল দিস ভ্যালু করে আপনি বেসিক্যালি একটা স্টক প্রাইস নিয়ে আসবেন সিম্পলি আমরা ধরে নিই আমাদের স্টক প্রাইস হচ্ছে গিয়ে ধরে নেই আমাদের 1 মিলিয়ন স্টক আছে আমরা এই ভ্যালুটাকে দিয়ে বেসিক্যালি জাস্ট 10000 এভাবে বেসিক্যালি ডিভাইড করে আমরা 10.5 চলে আসে এটা হচ্ছে স্টক প্রাইস অলরাইট এবার আমরা সবাই দেখার চেষ্টা করি সবার আগে এই জায়গাটাতে একটা স্পেসিফিক জিনিস করতেছি সবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এটা কিভাবে করা যায় আমি এখানে এটাকে করা শুরু করব হচ্ছে 4% কারণ আমার 4% ওয়াকও থাকতে পারে আমার 22% ওয়াকও থাকতে পারে ঠিক আছে সো 4-6% এভাবে করে আমি আসতেছি প্রথমে আমি 22% পর্যন্ত চলে গেলাম এবং এরপরে আপনি দেখেন 0% 3% এভাবে করে আপনি বেসিক্যালি প্রসিড করতে পারেন হোয়াট এভার দ্যাট ইজ এটা নিয়ে আমার কিছুই যায় আসতেছে না আপনি এই ডিটাকে নেন নিয়ে আপনি এই ডিটাকে এখন একটু 15% পর্যন্ত নিয়ে ঠিক আছে কিপ ইট দ্যাট ওয়ে অ্যান্ড দেন আপনি দেখবেন আপনার কতগুলো চেঞ্জ আসে দেন আপনার টার্গেট হবে প্রধানত এই সবগুলো রোকে সিলেক্ট করে দেন ইউ গো টু ডেটা এভরিবডি ওয়াচ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি সবগুলা রো এবং কলামকে সিলেক্ট করে ইউ আর গোনা গো টু ডেটা when you go to data you go to what if analysis and then you click on data table when you click on data table now you have a very important instructions to follow আপনাকে দেখতে হবে আপনার ইনস্ট্রাকশনসগুলো কি ঠিক আছে সো আপনাকে জানতে হবে আপনি আসলে উপরের জন্য কাকে নিচ্ছেন ভালো করে দেখেন এই জায়গায় যেটা আসতেছিল আচ্ছা আমি আগে এখানে দেখাই এটাও দরকার নেই এখন আপনি এই জায়গায় আগে আপনাকে যেটা ইনস্ট্রাকশন ফলো করতে হচ্ছে এখানে দেখেন B4 এন্ড B5 বলে একটা কথা বলতেছে যখন এখানে B4 বলতেছে ওরা লং টার্ম গ্রোথ রেটকে রেফার করতেছে এন্ড B5 যখন বলতেছে ওরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালকে রেফার করতেছে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এদের সবাইকে আমরা কনসিডার করে দেন উই আর গোনা গো টু ডেটা টেবিল এন্ড দেন গো টু হোয়াট ইফ অ্যানালাইসিসে গিয়ে আমাদের টার্গেট হবে ঠিক একই এই মিনিমাম লং টার্ম গ্রোথ রেট অ্যাট ম্যাক্সিমাম ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল এদেরকে রেফার সো প্রথমে আমি রো ইনপুট সেল আমি যাকে নিব কারণ আমার রো ইনপুট উপরে আসতেছে সো রো ইনপুট সেলে আমি ওকে প্রধানত কনসিডার করতেছি এবং আমার কলাম ইনপুট সেলে আমি এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটালটাকে কনসিডার করতেছি সো আমি এই দুটাকে নিলাম এবং দেন আমরা ক্লিক করব ঠিক আছে বাট একটা সেকেন্ড ওয়েট আমি ও ইয়া ওকে বলেন কেন করে নাই রেফারেন্স করতে হবে ওই যে রেফারেন্সটা তুমি দিতে হবে রেফারেন্সটা এখানে দেওয়া হবে না আপনার যখনই আপনি এই জায়গায় রেফারেন্সটাকে দিচ্ছেন এখানে দেখেন আপনার এই জায়গায় অনেকগুলো ভ্যালু আছে এই ভ্যালুগুলো সব নেগেটিভ হয়ে গেছে সো আপনার যেই নেগেটিভ ভ্যালুগুলো আছে এবং এখানে অনেক ডিভিডিং ভ্যালু আছে সো যেই নেগেটিভ ভ্যালুগুলো আছে আপনি যদি এদিকে দেখেন দিস অ্যাকচুয়ালি আর দোজ পার্টিকুলার নেগেটিভ ভ্যালু এখানে স্যার জাস্ট যেটা করছে ওই ভ্যালুটাকে অ্যাডিশনাল করে একটা ইফ টার্ম বসে এলএমএম বসাই দ্যাটস জাস্ট আ মুভ ইটস নট আ বিগ ডিল পয়েন্ট হচ্ছে আপনি তো অবভিয়াসলি নেগেটিভ স্টক প্রাইস চান না আপনি যেটা চাইবেন সেটা হচ্ছে কোন প্রাইসে অর্থাৎ কত আপনার ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল হইলে এবং কত আপনার প্রাইস হইলে আপনার কোন স্টক প্রাইসটা হাইয়েস্ট আসে আপনি দেখতেছেন যেটা এখানে আপনার বেস্ট স্টক প্রাইস যেটা আসতেছে সেটা হচ্ছে এই পার্টিকুলার 39.64 at 8% WACC rate and basically 6% loan. That's what we want to see. আর আপনারা যে কোশ্চেন করতে পারেন স্যার আপনি যে বলতেছেন এইটা বিকজ এই দুইটার মাঝখানে ডিফারেন্স সবচেয়ে কম বলেই আমি আলটিমেটলি হাইয়েস্ট অ্যামাউন্ট অফ স্টক প্রাইস পাচ্ছি এখানে আপনার দেখেন 59 স্টক প্রাইস আছে 16% and 15% difference at that point. So but that is a very high WACC rate and that is a very high long term growth rate as well. So আমরা এই দুটা সিনারিও দেখে বেসিক্যালি আমাদের লং টার্ম সিনারিও বলে আসছি So that's just one way.
সবাই আপনারা বুঝতে পারতেছেন আমরা কি কি করলাম। সো আজকে এতটুকুই থাকলো। আল্লাহ পুরো টাইমিং নিয়েছি, বাকি পুরো কেন দাঁড়ায় আছে স্যার। চেষ্টা করুন, চেষ্টা করুন। আইদার ওয়ে গুড লাক। আমরা যেটা করলাম আমাদের কাজ মোটামুটি আজকে খারাপ হয় নাই। আমাদের জাস্ট একটা কোর্স, একটা বাকি আছে, এরপরে আমরা এই চ্যাপ্টারও শেষ করে ফেলবো। And then we are going to proceed on with this.